presented by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর ঘড়িতে সময় যখন বেজেছিল 11:59 তখনই শুরু হয়ে গেছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ঈদের পরে নিশ্চয়ই সবাই ঢাকায় ফিরে এসেছেন এবং আমাদের সাথে জয়েন করেছেন। অনেকে হয়তো এখন রাস্তায় রয়েছেন, ফিরছেন, অনেকে হয়তো কালকে ফিরবেন। যে যেখানে থাকুন অনেক অনেক ভালো থাকুন এবং আশা করছি যে ঈদটা আপনাদের অনেক 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 ভালো কেটেছে। আমাদের সাথে যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে কন্ট্যাক্ট করার নিয়ম আছে, সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট করার নিয়ম। আর যদি আমাদের সাথে আপনি কোনো ঘটনা শেয়ার করতে চান তাহলে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ ঘটনাটি পাঠিয়ে দিন bhootfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। আমি অ্যাড্রেসটি আরো একবার বলছি, bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। আমরা প্রতিদিনই আমাদের এখানে অতিথি নিয়ে আসি এবং সেই অতিথিদের সাথে আমরা ঘটনা শেয়ার করি এবং তারা আমাদের সাথে ঘটনা শেয়ার করে ইনফ্যাক্ট। আর সেই সাথে সেই অতিথিদের সাথে আমরা অনেকটা সময় কাটাই। আমরা তাদের মধ্যে অনেকেই আছেন যারা ঢাকা থেকে আসেন, যারা অনেকে আছেন যারা ঢাকার বাইরে থেকে আসেন এবং এখানে এসে তাদের ঘটনাগুলো শেয়ার করেন। তো তাদের জন্যই আমাদের শো সবসময় আপনাদের কাছে যে ভালো লাগাটা সেটা তাদের কারণে হয়, যদি খারাপ লাগে সেটাও তাদের কারণে হয়। এবং সেখানে খারাপ লাগার ব্যাপারটা দায়িত্বটা আমি নিতে চাই, আসলে কাউকে দিতে চাই না। এত বড় একটা দায়িত্ব আমি কাউকে দিতে চাই না। তো আশা করছি যে আপনারা সবাই আপনাদের জীবনের সেরা ঘটনাগুলো আমাদের পাঠিয়ে প্রতিবারের মতো আপনারা এবারও আমাদেরকে হেল্প করবেন। যাই হোক, আমরা চলে যাচ্ছি এমন একটা ঘটনায় যিনি আজকে আমাদের এই স্টুডিওতে উপস্থিত নেই, কিন্তু তার ঘটনা তিনি পাঠিয়েছেন। আমি পড়ছি তার ঘটনাটি। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি অনন্ত। যে ঘটনাটা আজ আমি বলবো সেটা আমার এলাকার এক বড় ভাইয়ের মুখ থেকে শোনা। বড় ভাইটির নাম মনির। আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি আমি আমার নিজের ভাষায় বলছি। 2006 সালের কোন একটি সময় এই ঘটনাটি ঘটে। আমি তখন চাকরি করতাম। কাউন্টারে চাকরি বলে 15 দিন দিনের বেলা এবং 15 দিন রাতের বেলা কাজ করতে হতো। রাত বলতে শেষ রাতে গিয়ে কাউন্টার খুলে বসতে হতো, কারণ খুব ভোরের যাত্রীরা এসে আমাদের কাউন্টারে উঠত। তাই আমাদের আগে কাউন্টারে উপস্থিত হতে হতো, বাস কাউন্টার। আমার বাসাটা একটু দূরে বলে আমি আগেই বের হতাম বাসা থেকে, মানে রাত 2:30টার দিকে। এত রাতে তেমন একটি রিক্সা বা গাড়ি পাওয়া যেত না, তাই হেঁটেই যেতাম কাউন্টার পর্যন্ত। যাই হোক, ঘটনার দিন রাতে আমি বাসা থেকে বের হলাম। মাঝখানে একটি কথা বলে রাখা ভালো, আমার বাবা গ্রামের বাড়িতে লাশ দাফন করার কাজ করতেন। মরার আগ পর্যন্ত তিনি এই পেশাতেই নিয়োজিত ছিলেন। তাই ছোটবেলা থেকেই লাশ দেখার প্রতি আমার তীব্র আকর্ষণ ছিল। বাবার সাথে আমিও গিয়ে লাশ দেখেছি। লাশ দেখা নিয়ে ছোটখাটো অনেক ঘটনা ঘটেছে আমার জীবনে। সেগুলো পরে একসময় বলবো, আপাতত যা বলছিলাম তাই বলি। সেগুলো পরে একসময় বলবো, আপাতত যা বলছিলাম তাই বলি। আকাশটা থমথমে হয়ে আছে। রাস্তায় 2-1টা কুকুর ছাড়া আর কিছুই নেই। নিজের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আমি একলা হেঁটে যাচ্ছি। আমার যাওয়ার পথে রাস্তার পাশে লাশ গোসল করানোর একটা ঘর পড়ে। সেটার কাছে আসতেই ভেতরে পানি ঢালার শব্দ পেলাম, সে সাথে আগরবাতির গন্ধ। অন্ধকার রাস্তায় আমি ছাড়া কেউ নেই। পেছনে তাকালাম, কেউ নেই। ছোটবেলা থেকে আমি বেশ সাহসী। তাছাড়া আগেই বলেছিলাম লাশ দেখার প্রতি আমার আকর্ষণের কথা। মনে মনে ভাবলাম হয়তো ভেতরে কোনো লাশ গোসল করানো হচ্ছে। লাশটা দেখানোর জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। কয়েকটা কালো বেড়াল ঘরটার পাশে বসেছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও যখন দেখলাম কেউ বের হচ্ছে না, তখন আমি 1 পা 2 পা করে লাশ গোসল করানো ঘরটার দরজায় গিয়ে দাঁড়ালাম। ভেতরে তাকিয়ে দেখলাম একটি সাদা পর্দা টানানো। সাধারণত লাশ গোসল করার সময় এই পর্দাটা টানানো হয় যাতে বাইরের কেউ না দেখতে পারে, কিন্তু ঘরটির ভেতরে কোনো মানুষ দেখতে পেলাম না। কেবল 100 পাওয়ারের একটি বাল্ব নীরবে আলো দিয়ে যাচ্ছে। কৌতূহল নিয়ে ভেতরে প্রবেশ করলাম। ঘরটার মাঝখানে সাদা পর্দা টানানো। পর্দার কাছে গিয়ে এক হাতে পর্দা ছড়ালাম। দেখলাম উঁচু জায়গায় কাফনের কাপড়ে ঢাকা একটা লাশ পড়ে আছে, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেলাম না। কেমন যেন খটকা লাগলো মনের ভেতর। কি মনে করে যেন সেখান থেকে বেরিয়ে আসতে পারলাম। ঠিক
তখনই ঘটলো অপ্রত্যাশিত ঘটনা। বিকট শব্দ করে 100 পাওয়ারের লাইটটা ফেটে পড়লো আমার সামনে। অন্ধকার ঢেকে গেল আমার চারপাশ। পকেট থেকে মোবাইল বের করে আলো জ্বালিয়ে দরজা খুঁজতে লাগলাম, কিন্তু একই অবস্থা, কোথাও দরজা খুঁজে পাচ্ছি না। চিৎকার করব সেই অবস্থাও নেই, গলা দিয়ে এক ফোঁটা স্বর বের হচ্ছে না। নাকের মধ্যে আবার এসে ধাক্কা খেলো তীব্র আঁতরের গন্ধ। কিছু একটা শব্দ কানের ভেতরে এলো। পেছনে ঘুরে তাকালাম, কি যেন সাদা পর্দাটা সরিয়ে জায়গাটা উন্মুক্ত করেছে। মোবাইলের আলোটা সামনে ধরলাম। মোবাইলের আলোতে আমি যা দেখলাম তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। আমি দেখলাম পর্দা সরিয়ে লাশটা উঠে আমার দিকে আসছে। অনেকটা কুঁজো হয়ে সাদা কাফনে মোড়া লাশটা এক পা দুপা করে আমার দিকে এগিয়ে আসছে। আমি বেরোনোর রাস্তা খুঁজতে লাগলাম, কিন্তু কিছুই খুঁজে পেলাম না। লাশটা ততক্ষণে আমার পেছনে এসে দাঁড়িয়েছে। পেছনে ফিরে তাকালাম, দেখলাম আমার থেকে মাত্র 1 হাত দূরে কাফনে ঢাকা লাশটা কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। একটা হাত বেরিয়ে আসছে কাফনের ভেতর থেকে। আমি আর সহ্য করতে পারলাম না, জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল দেখলাম আমার পাশে কয়েকটা নাইট গার্ড দাঁড়ানো। আমাকে লাশ গোসল করানো ঘরের কাছে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এরপর থেকে আমি রাতে চাকরি ছেড়ে দেই। কোনো লাশ দেখলে আমি আজও ভয় পাই। এরপর থেকে আমি লাশ দেখা থেকে নিজেকে আড়াল করে রেখেছি। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনাটি পড়ে শুনলে ভালো লাগবে। যাই হোক, আমি ঘটনাটি পড়ে শোনালাম এবং আশা করছি যে আপনাদের সবার ভালো লেগেছে। আমাকে সাইদ চট্টগ্রাম থেকে তিনি লিখেছেন যে ইংলিশে স্টোরি সেন্ড করা যাবে কিনা। আপনি যদি নিজে এখানে এসে উপস্থিত হয়ে স্টোরি বলতে পারেন তাহলে অবশ্যই আপনি ইংলিশে সেন্ড করতে পারেন, কিন্তু যদি আপনি ইংলিশে পাঠান সেটা যদি আমরা ইংলিশে বলি সেটা খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না। সো আপনি যদি চান যে আমরা পড়ে শোনাবো তাহলে অবশ্যই আপনাকে বাংলায় পাঠাতে হবে, তবে আপনি সেই ক্ষেত্রে ইংরেজি অক্ষর ব্যবহার করতে পারেন। রনি আমাকে লিখেছেন যে থ্যাঙ্কস জানিয়েছেন তিনি, এবং তিনি বলেছেন যে তার পক্ষ থেকে এবং নিতুর পক্ষ থেকে থ্যাঙ্কস। আর তিনি ভূত এফএম অনেক পছন্দ করেন। মিকাইল খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। মিনহাজ ময়মনসিং থেকে, কাউসার আমাদের পুলিশ লাইন ময়মনসিং থেকে এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে তানভীর রাজশাহী থেকে, এবং তার কাছে একটা খুব ভয়ঙ্কর মিউজিক রয়েছে, সেটা তিনি সেন্ড করবেন কিনা সেন্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। মিল্টন নরসিংদী থেকে আমাদের দাসপাড়া থেকে এসএমএস করেছেন। আসল ভাই, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি আমার ফুল এসএমএসটা পড়েন না কেন? আচ্ছা, আপনার এসএমএস এর পরের কোনো অংশ আর নাই এখানে, সো আমার মনে হয় যে আমি আপনার ফুল এসএমএসটি করেছি। দেবাশিস দাস আমাদের এসএমএস করেছেন আমাদেরকে এটা কি অন্ত্রা হবে নাকি আন্ত্রা হবে আমি ঠিক জানি না। আলিফ আমাদের এসএমএস করেছেন। এছাড়া এসএমএস করেছেন ডিজেল লিঙ্কন, জানিয়েছেন কেমন আছেন, ঈদ কেমন কাটলো। ঈদটা মাশাআল্লাহ অনেক ভালো কেটেছে, আশা করছি আপনাদের সবারও ঈদ অনেক ভালো কেটেছে। আমাদেরকে আলমগীর এছাড়াও নিকুঞ্জ থেকে এসএমএস করেছেন, তিনিও জিজ্ঞেস করেছেন ঈদ কেমন কাটলো। ঈদ ভালো কেটেছে, আবারও বলছি। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি শাহাদাত কুমিল্লা থেকে, এবং এছাড়াও আমাদেরকে হৃদয় এসএমএস করেছেন আমাদেরকে সালামউদ্দিন। এছাড়াও আমাদের এসএমএস করেছেন রিফাত, এসএমএস করেছেন সজীব চট্টগ্রাম থেকে, উষা আমাদের এসএমএস করেছেন আরিফ, মেহরাব, আতিক সহ আরো অনেকে। সো যারা এসএমএস করতে চান তারা এসএমএস করতে হলে যে নিয়মটি আছে সেই নিয়মটি ফলো করুন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব ঘটনায় আমাদের প্রথম অতিথির কাছে এবং আপনার নামটা জানতে চাইব। হ্যালো লিসনার্স, ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম মোহাম্মদ সাইদ হোসেন। আর একটু কাছে থেকে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। আমার নাম মোহাম্মদ সাইদ হোসেন, আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। জি। আর প্রথমেই সবাইকে মোবাইল জানাচ্ছি। ওকে। আর আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে কোনো কৃতজ্ঞতা প্রকাশ করবো না, আমরা একদম সরাসরি ঘটনায় চলে যাবো। ওকে প্লিজ। হ্যাঁ, আচ্ছা। মানে আমার খালাতো ভাই ফাহাদ মূলত আমাকে এখানে আসার জন্য অনুপ্রেরণা দিচ্ছে, তো ওকে অনেক বেশি থ্যাঙ্কস। আজকে আসতে পারে না, খুব ইচ্ছা ছিল। ঠিক আছে, আমরা ঘটনায় যাই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো আসলে ঘটনাটা হচ্ছে আমার একটু কাছ থেকে বলতে হবে। ঘটনাটা হচ্ছে আমার ফুফাতো ভাই, আমার কাজিন। যে এটা নারায়ণগঞ্জের ঘটনা, আজ থেকে প্রায় 6-7 বছর আগে, 2006 সালের ঘটনা। তো উনি বেসিক্যালি একজন বিজনেসম্যান, ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা এখনো করেন। তো ঈদের আগে সাধারণত কাপড়ের ব্যবসায়ী যারা এই জামা কাপড়ের সাথে যারা রিলেটেড বিজনেস গুলা করেন, ওনাদের তো কর্মব্যস্ততা অনেক বেশি থাকে স্বাভাবিকভাবে। তো ওই দিন অন্যান্য দিনের মতোই উনি আসলে রাত্রে আসতে দেরি হয়ে গিয়েছিল। প্রত্যেক দিনই আসতে দেরি হয়, ওই দিনও আসতে দেরি হচ্ছিল। প্রায় রাত 2টা বেজে যায় দোকান বন্ধ করতে করতে। তো এত রাত্রে তো সাধারণত রিক্সা বা অন্য কিছু পাওয়াটা দুষ্কর ব্যাপার, হার্ডলি পাওয়া যায়। তো ওই দিন উনি পাননি, এই জন্য সিদ্ধান্ত নিলেন যে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসবেন।
তো এখানে বলে রাখা ভালো, বাসায় ফেরার সময় সবসময় তাকে একটা গোরস্থান ক্রস করতে হতো। তো উনি যখন গোরস্থানের প্রায় কাছাকাছি চলে আসলেন, উনি হঠাৎ করে ফিল করলেন যে ওনার পেছন থেকে মানে কয়েকজন দৌড়ে আসছে অনেক জোরে। উনি পেছন দিকে তাকিয়ে দেখলেন প্রায় 10 থেকে 12টি কুচকুচে কালো রঙের কুকুর তাকে তাড়া করছে। তো উনি দেখে মোটামুটি বেশ ভয় পেলেন, কিন্তু উনি এটা চিন্তা করলেন যে এখন যদি আমি কুকুর দেখে ভয় পেয়ে দৌড় দিই তাহলে তারা আরো বেশি আক্রমণাত্মক হয়ে যেতে পারে। এই জন্য উনি দৌড় না দিয়ে উনি ওনার মতো করে ভিতরে ভয় রেখে উনি আস্তে আস্তে হাঁটতে থাকলেন। এবং কুকুরগুলো স্বাভাবিকভাবে তাকে মানে তাড়া না করে বরং সামনের দিকে চলে গেল। এবং ঘটনা যেটা ঘটলো সেটা হলো, উনি কুকুরগুলোর দিকে এই 1 সেকেন্ডের মধ্যে তাকাতেই দেখলেন সবগুলো কুকুর ভ্যানিশ হয়ে গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে কুকুরগুলা মানে ভ্যানিশ হওয়ার মানে চলে যাওয়ার একটা কারণ থাকতো যদি ডাইনে বায়ে কোনো দিকে কোনো গলি থাকতো। রাস্তাটা ছিল স্ট্রেট সোজা, ডান বায়ে কোনো গলি ছিল না। সুতরাং কুকুরগুলো এত অল্প সময়ে এত দ্রুত ভ্যানিশ হয়ে যাওয়ার কোনো কারণ নেই বা কোনো জায়গায় চলে যাওয়ার কোনো কারণ নেই। তার চোখের সামনে কুকুরগুলো ভ্যানিশ হয়ে গেছে। তো উনি এটা দেখে আরো ভয় পেলেন। এবার উনি হাঁটার গতি একটু বাড়িয়ে দিলেন, কারণ উনি তখন যে জায়গাটাতে অবস্থান করছিলেন বা যেখানে হাঁটছিলেন সেই জায়গা থেকে তার বাসার দূরত্ব 10 থেকে 12 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা, উনি হাঁটছিলেন একটু দ্রুত। তখন আপনি মানে সে আবার ফিল করলো যে তার পেছন থেকে এবার আরো কেউ মানে একটা ফিগার তাকে ট্রেস করছে, পেছন থেকে ফলো করছে হয়তো। উনি পেছন দিকে তাকিয়ে কাউকেই দেখতে পেলেন না। উনি আবার হাঁটা শুরু করলেন জোরে, আবার পেছনে তাকালেন। মানে উনি বুঝতে পারছেন ওনার পেছনে কেউ একজন আছে। আসলে ওখানে ভিজিবল কেউ ছিল না, কাউকে দেখা যাচ্ছিল না। আচ্ছা, তো উনি ব্যাপারটাতে খুব বেশি ভীত হলেন। এবার উনি হাঁটার গতিকে আরেকটু বাড়িয়ে দিয়ে মোটামুটি একটু দৌড়ানো শুরু করলেন, যত দ্রুত বাসায় যাওয়া যায়। কিন্তু মানে তখন মনে হচ্ছিল পেছন থেকে যে ফিগারটা তাকে মানে ফলো করছিল, তখন মানে ব্যাপারটা এমন হয়েছিল যে তাকে ধরার চেষ্টা করছে। এবার তখন হাঁটছিল পেছন থেকে, এখন ধরার চেষ্টা করতেছে। আচ্ছা, তো উনি এবার জোরেই দৌড় দিলেন এবং সামনে দেখলেন যে আমাদের ওই যে গোরস্থানটার কথা বললাম, একটা গোরস্থান থেকে সবসময় ক্রস করতে হয়। গোরস্থানের গেটটা তার সামনেই ছিল। এবার উনি চিন্তা করলেন যে গোরস্থানের ভিতরে তো সাধারণত খারাপ কিছু থাকে না। এই চিন্তা করে উনি গোরস্থানের ভিতরে দৌড় মানে একটা ঢোকার জন্য দৌড় দিলেন অনেক জোরে। আচ্ছা, আর সাথে সাথে পেছনের যে ব্যাপার ফিগারটা ছিল, যেই জিনিসটা ছিল, ওটা তাকে ধরার জন্য চেষ্টা করছিল এবং আলটিমেটলি তার কলারে ধরে ফেলেছিল আর কি। কিন্তু উনি নিজেকে কোন রকমে ছুটিয়ে লাফ দিয়ে আর কি গোরস্থানের গেটের ভিতরে চলে গেলেন এবং ভিতরে যাওয়ার পরে বাইরের দিকে তাকিয়ে দেখলেন তখনও মানে পেছনে কেউ ছিল না। এবার উনি আসলে অনেক বেশি ভয় পেয়ে গেলেন। দিক জ্ঞান শূন্য হয় গোরস্থানের ভিতর দিয়ে দৌড়াদৌড়ি করতে থাকলেন এবং একটু বলে গোরস্থানের গেটটা ছিল পূর্ব দিকে মুখ করা এবং একটু সামনের দিকে গেলে ডান দিকে পশ্চিম মানে সামনের দিয়ে পশ্চিম দিক দিয়ে একটা রাস্তা ছিল, ওখান থেকে বের হয়ে যেত, মানে গোরস্থানের বাইরে বের হয়ে যেত। উনি চিন্তা করলেন ওখান দিয়ে বের হয়ে বাসে চলে যাব। তো ওখান থেকে বের হওয়ার সময় ওনাকে আবার কয়েকটা কবর ছিল, ওইটা ক্রস করতে হয়েছে আর কি। আর কবরগুলো ক্রস করতে গিয়ে আরেকটা ভয়ঙ্কর ঘটনা যেটা ঘটলো সেটা হলো তার একটা পা, বাম পাটা একটা ছোট্ট কবরের ভিতরে ঢুকে যায়। আর স্বাভাবিকভাবে ওইরকম একটা পরিস্থিতিতে মানে রাত্রে 2টা-2:30 বাজে, তখন আমার একটা পা যদি গোরস্থানের ভিতর কবরের ভিতরে ঢুকে যায় স্বাভাবিকভাবে আমার জ্ঞান থাকার কথা না। উনিও স্বাভাবিকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন, সেন্সলেস হয়ে যান। এবং কিছুক্ষণ পরে না কতক্ষণ পরে উনি নিজেও বলতে পারবেন না, উনি মানে চোখ খুললেন। চোখ খোলার পরে দেখলেন যে মানে তখনও ভোর হয়নি, তখনও রাতের অন্ধকারটা ছিল, কিন্তু উনি নোটিস করলেন ওনার পাশে কেউ একজন বসে আছে। এবং চোখ খোলার পরে দেখলেন বৃদ্ধ একটা লোক, আমরা মানে দরবেশ বা এরকম যা বুঝি আর কি, মানে খুব পুণ্যবান ব্যক্তি বা এরকম একটা লোক, বয়স্ক, সাদা দাড়িওয়ালা, সাদা ড্রেস পরা, তার পাশে বসা, হাতে তসবিহ। তো উনি তার দিকে তাকালেন, কিন্তু আমার যে ভাই ছিল উনি আসলে কথা বলতে পারছিলেন না ওই সময়। আর তাকে দেখা হঠাৎ করে মানে চোখ খোলার পরে ওই লোককে দেখার পরে তো সে আরো বেশি ভীত হয়ে যায়, মানে একরকম বাকরুদ্ধ হয়ে যায় আর কি। আচ্ছা, পরে উনি আসলে কিছু বলেন নাই, কিন্তু ওই যে লোকটা ছিল দরবেশ টাইপের যে লোকটা, উনি তাকে একটা তাবিজ দিলেন। তাবিজ দিয়ে বললেন যে এই তাবিজটা তুই তোর কাছে রাখবি, যতদিন রাখবি ততদিন তুই সেফ থাকবি, তোর কোনো প্রবলেম হবে না, কিন্তু তুই এই তাবিজটা বেশি দিন রাখতে পারবি না। সেই কথাটাও বলে দিয়ে গেছিল। তো এরপরে সে তাবিজটা তার হাতে দিয়ে যায় এবং ওই লোকটা চলে যায় এবং সে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে এবং পরবর্তীতে সে নিজেকে বাড়িতে খাটের উপর মানে আবিষ্কার করে। তো আমরা পরবর্তীতে কৌতূহলবশত তার কাছে ঘটনাটা জানতে চেয়েছিলাম। জানতে চাওয়ার পরে সে ঘটনাটা বললো এবং ওই যে তার কলার ধরে যে একটা ফিগার তাকে টান দিয়েছিল, সে বলেছিল যে ওই বড় বড় নখ ফলা ছিল আঙ্গুলগুলা। এবং পরবর্তীতে মানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমরা তার পিঠের মধ্যে নখের আঁচড় পড়লে যে একটা দাগ হয়ে যায়, এই
আচরটা আমরা দেখেছিলাম, আমি নিজে দেখেছি। আচ্ছা। এবং আরো একটা মজার বিষয় হচ্ছে পরবর্তীতে সে ওই যে লোকটা তাকে তাবিজ দিয়ে গিয়েছিল, ওই লোকটাকে সে খুঁজতে গিয়েছিল পরে, এবং খুঁজতে গিয়ে ওই এলাকার লোকজনের কাছে জিজ্ঞেস করছে, কিন্তু ওই এলাকার কোন লোকই এরকম কোন ব্যক্তির সন্ধান দিতে পারে নাই। এবং মজার বিষয় হচ্ছে ওই যে সে বলে গিয়েছিল যে এই তাবিজটা তুই বেশি দিন রাখতে পারবি না, এবং 3-3.5 মাসের মধ্যে ওই তাবিজটা সে হারিয়ে ফেলে। এই ছিল আপনার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে, এবং আমরা সাধারণত অনেক সময় এরকম হয় যে বিভিন্ন জায়গার ঘটনা আমাদের কাছে থাকে, প্রচলিত কিছু ঘটনা, প্রত্যেকটা এলাকার একটা নিজস্ব ঘটনা রয়েছে, সেই ঘটনাটা হয়তো অনেক সময় নর্মাল থাকা হয় না। তো আপনারা যদি আপনাদের আশেপাশে, বাসার আশেপাশে দেখবেন যে কোনো একটা পুকুর নিয়ে কোনো একটা গল্প রয়েছে, কোনো একটা মাঠ নিয়ে কোনো একটা গল্প রয়েছে, কোনো একটা গাছ নিয়ে একটা গল্প রয়েছে, তো এই ধরনের ঘটনা বহু বছর ধরে চলে আসে এবং আমাদের মানে প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে। আমরা, আমার বাবা শুনে না আমার দাদার কাছ থেকে, আমি শুনি আমার বাবার কাছ থেকে, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তারা হয়তো আমাদের কাছ থেকে এভাবে শুনতে থাকবেন। তো এইরকমই একটা ঘটনা আমি পেয়েছি, সেই ঘটনাটা আমি একটু পড়ে শোনাচ্ছি। তিনি আজকে আসতে পারেনি, লিখেছেন, হ্যালো রাসেল ভাই, আমি মোহাম্মদ আলামিন, আমার বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠিতে। আমি অনিবার্য কারণে স্টুডিওতে আসতে পারবো না। আজ আমি যে কাহিনীটা বলবো সেটা আমাদের গ্রামের একটি পুকুর নিয়ে, ঘটেছে আজ থেকে 130 বছর পূর্বে। কাহিনীটি আমার দাদা সহ এলাকার অনেকের মুখে শুনেছি, তারাও তাদের পূর্ববর্তী পুরুষের কাছে শুনেছে। উল্লেখ্য, পুকুরটি কবে খনন করা হয় তা জানা যায়নি, তবে শোনা যায় এর বয়স প্রায় 400 বছর। এই পুকুরের অন্যতম আশ্চর্যজনক ব্যাপার ছিল যে পুকুরের আশেপাশে কারো বিয়ে হলে অনুষ্ঠানের জন্য পুকুর থেকে উঠে আসত বিভিন্ন থালা বাসন, যাদের মধ্যে কিছু ছিল সোনার আর বাকিগুলোতে ছিল আশ্চর্যজনক নকশা করা। বিবাহ অনুষ্ঠানে আগের রাতে যদি একজন বুজুর্গ ব্যক্তি পুকুর ঘাট পরিষ্কার করে কিছুক্ষণ আল্লাহর ইবাদত করতেন, তবেই ওই রাতে সব থালা বাসন উঠে আসত। নিয়ম ছিল অনুষ্ঠান শেষে এগুলো ধুয়ে ওই ঘাটে রেখে আসা, ফলে ওই রাতে আবার তা পুকুরে নেমে যেত। কিন্তু একদিন এক মহিলা এ থেকে একটি সোনার লবণের বাটি নিজের কাছে রেখে দেয়। যথা নিয়মে বাকি থালা বাসনগুলো ঘাটে রেখে আসা হয়। সেই রাতে সেগুলো নেমে যায়, ফলে ওই মহিলা ভাবে বোধহয় কিছুই হবে না। সে সোনার বাটিটি তার একমাত্র মেয়েকে দেখিয়ে গোপন জায়গায় আটকে রাখে। কিন্তু কয়েকদিন পর রাতে এসে স্বপ্ন দেখে কেউ একজন তাকে বলে সে যেন বাটিটি রেখে আসে। তারপর সে রেখে আসে না। তারও কয়েকদিন পর সে ওই পুকুরে নামে কলসি করে পানি আনতে, হঠাৎ কিসে যেন তার পা পেঁচিয়ে ধরে, পানির মধ্যে টেনে নিয়ে যায়। তারপর অনেক খোঁজ করা হয় এই পুকুরে, কিন্তু তার লাশের কোনো সন্ধান মেলে না। সন্ধান মেলে তার ঠিক 3 দিন পর হঠাৎ করে তার লাশ ভেসে ওঠে পুকুরের মাঝখানে। পরে যখন লাশ উপরে তোলা হয় তখন তার পায়ের শিকলের কালো ছাপ পাওয়া যায়। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তার মেয়ে সবাইকে সব খুলে বলে, ফলে সবাই খোঁজ করতে শুরু করে সেই লবণের বাটি, কিন্তু পাওয়া যায় না কোথাও। তার মেয়ে সেই গোপনীয় জায়গাটায় খুঁজে পায়নি। তারপর থেকে এই পুকুর হতে কোনো বাসন ওঠে না। কিন্তু ঘটনা এখানেই শেষ না। সেই মহিলা, সেই মেয়েটির বয়স যখন 35-এর কাছাকাছি, তখন তাকে স্বপ্নে দেখানো হয় যে তাকে পুকুর হতে তাকে কিছু দেয়া হবে। সে যদি নিজে চায় তবে পরবর্তী পূর্ণিমায় সে যেন অনেক রাতে ঘরের মাঝে নামাজ পড়তে থাকে এবং কাউকে যেন এই বিষয়ে কিছু না বলে, বললে তার অনেক প্রায়শ্চিত্ত করতে হবে। সে যথা সময়ে নামাজ পড়তে বসে। তারপর তার ঘর ছিল পুকুরের নিকটে। গভীর রাতে সে দেখে পুকুর থেকে ঝিলমিল আলো বিচ্ছুরিত করে কি যেন উঠে আসে তার ঘরের দিকে, বিকট শব্দ করে এগিয়ে আসতে থাকে। সে দেখলো ক্রমেই সেটা ঘরের মধ্যে প্রবেশ করছে। সে তখন প্রচন্ড ভয় পেয়ে চিৎকার শুরু করে এবং দেখে সেটা আবার পুকুরে নেমে যাচ্ছে। এরই মধ্যে বাড়ির সবাই এসে পড়ে। সবাই আসলে মহিলা সব বলে দেয়। শুনে সবাই পুকুর পাড়ে গিয়ে চাঁদের মৃদু আলোতে যা দেখলো তা খুবই ভয়ঙ্কর ছিল। এতদিন পুকুরে যে বড় টগর হয়েছিল তা উলট পালট হয়ে একাকার হয়ে গেছে। এত বড় পুকুরের এতগুলো টগরের এমন দশা বাস্তবে বিশ্বাসের অযোগ্য ছিল। এর কিছুদিন পর ওই মহিলা যখন ঘাটে নামে তখন কিছু একটা তার পায়ে টান দেয়, কিন্তু তার ভাগ্য ভালো বলে পাশের সবাই তাকে ধরতেই সে রক্ষা পায়। পরে উপরে উঠে সেও দেখতে পায় তার পায়ে একটা শিকলের দাগ, যা পাওয়া গিয়েছিল তার মায়ের পায়ে। এরও কিছুদিন পরে রাতে তার ঘর থেকে একটা চিৎকার শুনে সবাই তার ঘরে যায়, কিন্তু ঘরে কাউকেই পাওয়া যায় না। যা পাওয়া গিয়েছিল তা ছিল তার ঘরের মেঝেতে একটি গর্ত। চিৎকারের পর সেই মহিলার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আর এরপর থেকে এই পুকুরে কোনো খারাপ ঘটনা ঘটেনি।
এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, খুশি হব। আমি পড়ে ফেললাম আপনার ঘটনা। যাই হোক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আপনারা যদি আজকে আনফরচুনেটলি আজকের এই চমৎকার এপিসোডটি কেউ মিস করে ফেলেন, তাহলে একেবারে চিন্তার কিছু নেই। আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও এই এপিসোডটি শুনতে পাবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, এবং তারপরে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন সেই এপিসোডটি, অথবা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেই এপিসোডটি আপনি চাইলেই শুনতে পারেন। And now listeners can get the Bhoot FM tune as their caller tune, my tune from Airtel. Bhoot FM tune code is 92125. Masum যেটা এখন প্লে করছে, and you can activate it by sending SMS. Just type CT space 92125 and send it to 3123. ব্যাস, টিউনটা আপনার হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি ঘটনায়, এবং এখন যে ঘটনাটা শুনবো সেটা হচ্ছে আরো একজন লিসেনার রয়েছেন, তবে তার আগে কিছু SMS পড়ে ফেলতে হবে। আরিয়ান আমাকে SMS করেছেন, আরিয়ান নিকিতা নারায়ণগঞ্জ থেকে। তিনি বলছেন যে আমার পাপা ও আম্মু আজ ভূত এফএম শুনছে, তারপরও ভয় লাগছে। মিরাজ বাসার ছাদে একা বসে ভূত এফএম শুনছেন। সুমাইয়া SMS করেছেন আমাকে, সুমাইয়া এবং রেদওয়ান, এবং তারা মজা করে ভূত এফএম শুনছেন। অভি আমাদের SMS করেছেন খুলনা থেকে, এবং তিনি বলছেন তারা সবাই মিলে ভূত এফএম শুনছেন। তাদের সঙ্গে রয়েছেন পান্থ, ইয়াসিন, সুজন, সানি, নয়ন, মঈন, তারা সবাই শুনছেন। বাবলু, বক্তিয়ার, রুহুল, সুমন, রবি সবাই বাগেরহাট থেকে আমাদের SMS করেছেন। তারা সবাই বরিশাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এক্সাম দিতে এসেছেন, এবং তারা সবাই আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। ইমন আমাদেরকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরিফ SMS করেছেন আমাদেরকে বাংলা ভূত যশোর থেকে। রাফি আমাদের যাত্রাবাড়ি থেকে SMS করেছেন। রবি আমাদের SMS করেছেন রহিম খুলনা ইউনিভার্সিটি থেকে, এবং তিনি আজকের যে ঘটনা সেই ঘটনাটা তিনি আমার পছন্দ হয়েছে। আমাদেরকে ইথার SMS করেছেন ময়মনসিং থেকে, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ব্রলি। এছাড়াও SMS করেছেন আমাদেরকে শুকুর, SMS করেছেন হাসি পাপড়ি ভূতের গলি থেকে, মাহিম খুলনা থেকে, মামুন নারায়ণগঞ্জ থেকে, পিয়াস রাজশাহী থেকে আমাদেরকে SMS করেছেন রোমা। এছাড়াও SMS করেছেন আমাদেরকে লাবিবা সহ আরো অনেকে। সো আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনি টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমাদের পরবর্তী লিসনারের কাছে আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন প্লিজ। হাই লিসেনার্স, আমি মোহাম্মদ আসিফ হাসান রাসেল বলছিলাম। আমি এসেছি খেলগাগোড়া থেকে। আমি একটি সফটওয়্যার ফার্মে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে জব করছি। অ্যাকচুয়ালি আমি এখন যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 28 বছর আগে, 1984-এ। আমার দাদা ছিলেন বাংলাদেশ সচিবালয়ের একজন কর্মকর্তা। তিনি একদিন রিক্সা করে বাসায় আসছিলেন। বাসায় আসার পরে বাসার গেটের সামনে যখন নামলেন, তখন এক রিক্সাওয়ালা তাকে ডাক দিয়ে বললেন, স্যার একটু এদিকে আসবেন। আমার দাদা তাকে সে এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে। তখন রিক্সাওয়ালা বললো, স্যার আপনার বাসার উপর দিয়ে খারাপ কোনো জিন যাতায়াত করে। তখন আমার দাদা জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে বুঝতে পেরেছো যে আবার বাসার উপর দিয়ে খারাপ জিন যাতায়াত করে। তখন বললো, স্যার আপনি কি রাতের বেলা আপনার যে টিনের ঘর তার চালে কি ধান পড়ার কোনো শব্দ পান? তখন স্যার বললো, তখন আমার দাদা বললো যে হ্যাঁ, মাঝে মাঝে আমি সেই শব্দটা পাই, এবং সেটা অনেক রাতে, গভীর রাতে এই ব্যাপারটা ঘটে। আর মাঝে মাঝে এমনও হয় যে টিনের চালে কেউ অনেক জোরে জোরে পাড়াচ্ছে। আচ্ছা, আমার দাদা ঘর থেকে বের হয়ে গিয়ে কখনো কাউকে খুঁজে পাননি। দেন রিক্সাওয়ালা বললো, স্যার এই যে চিন্তা যায় সেটা খুবই খারাপ, ও যদি কখনো চান্স পায় আপনাকে ক্ষতি করে দিতে। তখন আমার দাদা বললো যে তাহলে আমি কি করতে পারি? তখন রিক্সাওয়ালা বললো যে স্যার আমি এটা বন্ধ করে দিই, যদি বন্ধ করে দিই তাহলে এটা আপনার ক্ষতি করতে পারবেন, তবে আপনি খুব সাবধানে চলাচল করতে হবে, যদি ও আপনাকে চান্স পায় অবশ্যই আপনি ক্ষতি করবেন। দাদা বললো আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বন্ধ করে দেন। তখন রিক্সাওয়ালা আমাদের বাড়িটা বন্ধ করে দেয়। বন্ধ করে দিল, তার অনেকদিন কেটে গেল। আমাদের বাসার সামনে একটা বাগান ছিল। সেই বাগানে আমার দাদা দাদু একদিন গাছ লাগাতে গিয়েছিল। গাছ লাগানোর পর শেষের পর যে আমার দাদু ঘর চলে আসে, তখন ছিল প্রায় মাগরিবের নামাজের ওয়াক্ত। দাদা ঘরে আসছে না দেখে দাদু ঘর থেকে বের হয়, দাদার কাছে যান, গিয়ে দেখেন দাদা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। দেন তাকে সব লোকজন ডেকে তাকে ঘরে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে প্রায় 10 থেকে 15 মিনিট পরে দাদার সেন্স চলে আসে।
অনেক পানি টানি দেওয়ার পরে অ্যাকচুয়ালি তখন দাদাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছিল, হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছো। তখন আমার দাদা যেটা বললো যে আমি আসলে বুঝতে পারিনি, আমার পেছনে কেউ জোরে একটা থাপড় দিয়েছিল আবার ঘাড়ে। তখন আমার দাদু দেখলেন দাদার ঘাড়ে অনেক লাল একটা দাগ বসে আছে, আঙ্গুলের ছাপের মতো। ওদিন রাত থেকে আমার দাদা কষ্ট হয়ে পড়ে, তার অনেক জ্বর চলে আসে গায়ে। ডাক্তার দেখানোর পরও ডাক্তার কোনো রোগ ওনার আইডেন্টিফাই করতে পারেনি, বিধায় ওনাকে মেডিকেলে ট্রান্সফার করা হয়। উনি ফলে ফ্যামিলি হসপিটালে ওনাকে অ্যাডমিশন করানো হয়। অ্যাডমিশন করানোর পরে যে ডাক্তার থাকেন তারা অনেকগুলো টেস্ট করাতে দেয় ওনার ডিজিজ আইডেন্টিফাই করার জন্য। অ্যাকচুয়ালি রিপোর্টে সবকিছু পজিটিভ আসে যে ওনার আসলে কোনো রোগ নেই বা কোনো রোগ আইডেন্টিফাই করা যাচ্ছে না। দেন যেটা হয়, আমার দাদু আসলে খুব চিন্তায় পড়ে যায়। তখন উনি একজন পীরের শরণাপন্ন হন আমাদের বাসা থেকে একটু কাছেই। দেন পীরের কাছে যাওয়ার পর পীর বললো যে আপনার হাজবেন্ড বাসাটা বেঁধে দিয়েছিল, তো ওইখানে যে খারাপ চিন্তা চলাচল করতো সে ওনার এই ক্ষতিটা করেছে। এখন ওনাকে কোনো ডাক্তারি ওষুধ দিয়ে ওনার এটা ভালো করা যাবে না। আমি আপনাকে এটা পানি পড়া আর তেল পড়া দিয়ে দিচ্ছি। আপনি এটা ওনাকে আগামী 7 দিন রেগুলার 3 বেলা কন্টিনিউ, সকাল দুপুর এবং রাতে, আশা করি উনি ঠিক হয়ে যাবে। কিন্তু খুব কেয়ারফুলি এটা কন্টিনিউ করতে হবে। যদি ওটা চান্স পায় এটা অবশ্যই ক্ষতি করার চেষ্টা করবে। দেন আমার দাদু টানা হসপিটালে থাকে, ওনাকে ঘাড়ে তেল মালিশ করে দেয়, পানি পড়া খাওয়ায়, আস্তে আস্তে উনি সুস্থ হতে থাকে। একটা পর্যায়ে এমন হয় যে আমার দাদু এবং আমার চাচুরা হসপিটাল থাকতে থাকতে সবাই খুব টায়ার্ড, অসুস্থ হয়ে যায়। দেন তারা বাসায় চলে আসে। যেদিন বাসায় আসে সেদিন তাদের এক রিলেটিভকে হসপিটালে থাকতে দেয়। এবং বেসিক্যালি যে ঘটনা ঘটতো, তারা আমার দাদু আমার চাচুরা যখন রাতে হসপিটালে থাকতো তখন কেউ রাতে ঘুমাতো, সবাই খুব টেনশন করতো। তো যেদিন ওনারা চলে আসে আর রিলেটিভ যখন হসপিটালে থাকে উনি মিড নাইটে ঘুমিয়ে পড়েন। তো ঘুমিয়ে পড়ার পরে সকালবেলা যখন আমার দাদু আসেন, দাদু এসে দেখেন যে আমাদের যে তেলের বোতলটা ছিল, তেল শিশিটা ছিল, সেটা মাটিতে পড়ে আছে এবং যে পড়া পানির যে বোতলটা ছিল সেটা দূষিত অবস্থায় পাওয়া গিয়েছে আর কি, হলুদ কালার হয়ে গিয়েছিল। দেন আমার দাদু জিজ্ঞেস করে যে এটাতে এটা হলুদ হলে কিভাবে, কালারটা নষ্ট হলে কিভাবে, বা দূষিত হলে কিভাবে। দেন আমার দাদা, যে নাকি বিছানা থেকে উঠতেই পারে না, সে লাফ দিয়ে উঠে বিছানা থেকে উঠে বলে যে এটা আমি নষ্ট করে দিয়েছি। বাট আমার দাদার নর্মালি যে গলা ছিল, আসলে ওই গলার সাথে এই গলার ডিফারেন্স ছিল, একটু ভারী গলা ছিল। এরপর যে ঘটনা ঘটে যে আমার দাদু বুঝতে পারে যে আসলে কোনো একটা প্রবলেম হয়েছে। কিছুক্ষণ পরে আমার দাদা বিছানায় শুয়ে পড়েন, তার আর কোনো সেন্স থাকে না। তখন ছিল সকাল 8টা। ঠিক তার কিছুক্ষণ পরে 3 ঘন্টা পরে আমার দাদা সকাল 11টার দিকে মারা যান। অ্যাকচুয়ালি এটা কি ধরনের, আমি এটা কিভাবে এক্সপ্লেন করবো সেটা বলতে পারবো না। তবে আমার দাদু এবং আমাদের বাসার সবাই ব্যাপারটাকে এভাবে এক্সপ্লেন করে, এটা একটা প্যারানর্মাল ঘটনা ছিল যার কারণে আমার দাদার মৃত্যু হয়েছে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার সেই ঘটনার জন্য আমরা পরবর্তী ঘটনায় যাব। তবে তার আগে ছোট্ট একটা আমাদের ব্রেক নিতে হবে। ইন দ্য মিন টাইম আমি বলি কিছু SMS পড়ে ফেলবো অবশ্য তার মাঝখানে। আমাদেরকে আশরাফুল SMS করেছেন, আশরাফুল, দেলোয়ার এবং সুমন। তারা SMS করেছেন কাদিরপুর থেকে এবং তারা ভূত এফএম এনজয় করছেন। তৃপ্তি আমাদের SMS করেছেন খুলনা থেকে, তৃষা ব্যানার্জি আমাদের SMS করেছেন খুলনা থেকে, বুশরা মিরপুর থেকে SMS করেছেন, নীলাঞ্জনা আমাদের SMS করেছেন আমাদেরকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি ওহি, এছাড়াও আমাদেরকে SMS করেছেন মঞ্জুরুল রাখি খুলনা থেকে, আমাদেরকে আলামিন SMS করেছেন চিটাগং থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ফায়াজ SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন রায়হান মামুন বাবু। তারা সবাই মিলে গাড়িতে ড্রাইভ করছেন এবং ভূত এফএম শুনছেন। আমাদেরকে নুমায়ার SMS করেছেন, নুমায়ার আহমেদ SMS করেছেন, তিনিও আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে আরো অনেকে SMS করেছেন। আপনি যদি SMS করতে চান বা SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ ওখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতি নিব এবং বিরতির পরে ফিরে আসছি আবারও। সো স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM haunted by Airtel. শুনছেন
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে এবং দেখছি অলরেডি বেশ কিছু এসএমএস চলে এসছে। আলভি উত্তরা থেকে এসএমএস করেছেন এবং তিনি একটা অদ্ভুত কোয়েশ্চেন করেছেন যে লাইট এই মুহূর্তে স্টুডিওতে অফ আছে কিনা। স্টুডিওতে লাইট অফ এখন নাই, একেবারেই নাই। বাট স্টুডিওতে লাইট অফ না থাকলেও বাইরে কিছু দেখা যাচ্ছে না, বাইরে অন্ধকার, এবং আমাদের লাইটের দিকে আমরা তাকিয়ে নেই বা স্টুডিওর দিকে চাইতে বাইরের দিকে বেশি তাকিয়ে আছি। শিবলু আমাদের এসএমএস করেছেন পুরান ঢাকা থেকে এবং তিনি বলেছেন যে আজকে এসএমএস না পড়লে তিনি মন খারাপ করবেন। তার এসএমএসটি আমি পড়ে ফেললাম। ইমুর কাছে অবশ্যই ফালতুই লাগছে ঘটনা, তার ভয় লাগছে না। ইমুকে আমি আসলে ইমু মনে হয় এসএমএসটা পড়লে খুব খুশি হবেন, এই জন্য আমি এসএমএসটা পড়েছি। উনি অনেক খুশি হয়েছেন আমি আশা করছি, এবং উনি জানাতে পেরেছেন যেটা তার ভয় লাগছে না, এটাতে উনি নিশ্চয়ই খুশি হয়েছেন। আমি খুশি করে দিলাম। চৈতি আমাকে লিখেছেন যে আমি আমার দুজন ভাইকে নিয়ে ছাদে বসে খুব ভয়ে ভূত এফএম শুনছি। আমি নিজে ভয় পেলেও ওদের ভয় দেখাচ্ছি। ওকে, ভয় দেখাতে দেখাতে আবার নিজেও ভয় পাচ্ছেন। দেখবেন যে কোনো সময় একসময় এরকম হতে পারে যে ওনারা ভয় পাচ্ছেন না, আপনি ভয় পাচ্ছেন, এরকম হতে পারে। কিন্তু তাসনিম আমাদের এসএমএস করেছেন সিলেট থেকে যে ভাইয়া মিড টার্ম এক্সাম স্টার্ট হচ্ছে বাট ভূত এফএম শুনছি, এবং তিনি বলছেন যে ভয় লাগছে, মনে হচ্ছে জ্বর উঠে যাচ্ছে। ওকে, আমাদের এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি হাসান এবং রনি এসএমএস করেছেন, আমাদের হৃদয় হোসেন এসএমএস করেছেন, আমাদেরকে সবু এসএমএস করেছেন, হিমেল এসএমএস করেছেন, নীলা সহ আরো অনেকে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের প্রথম যে কেস ছিলেন তার কাছে। আপনার নামটা আরেকবার একটু বলবেন। থ্যাংক ইউ রাসেল ভাই, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম মোহাম্মদ সাইদ হোসেন, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। ওকে, তো এবার যে ঘটনাটা আমি বলবো এটা আমার সাথেই ঘটেছিল অনেক আগে, আমি যখন খুব ছোট ছিলাম, আজ থেকে প্রায় 15-16 বছর আগে। আমি তখন কেবল প্রাইমারি স্কুলে পড়ি আর কি। তো আপনাদের মনে আছে কিনা, তখন ছোটবেলাতে আমরা হিন্দি সোনি টিভিতে একটা প্রোগ্রাম দেখতাম, সেটা ছিল আহাট নামে একটা নাটক হতো, হরর নাটক হতো আর কি। ওই নাটকটা আমরা খুব মজা করে দেখতাম, আবার খুব ভয়ও পেতাম। প্রতি বৃহস্পতিবারে রাত্রে 10:30 বাজে দেখাতো। তো ওই দিন আমরা আহাট দেখে তারপর ঘুমানোর প্রস্তুতি নেওয়ার জন্য, তো বাকি কাজটা বাথরুমে যাওয়াটা কাজ সারার জন্য বাইরে গেলাম। আর যেহেতু আমাদের বাড়িটা গ্রাম দিকে পড়েছে, সেখানে আমাদের সবই টিনের ঘর, আর সেখানে সাধারণত মানে বাথরুম গুলা ঘরের বাইরেই থাকে, ঘর থেকে একটু দূরে থাকে। তো আমরা মানে প্রাকৃতিক প্রয়োজন মেটানোর জন্য বাইরে গেলাম। তো আমি তখন খুব ছোট ছিলাম এবং খুব ভয় পাচ্ছিলাম, যেহেতু ভয়ের একটা নাটক দেখে আসছি, মাত্র আহাট দেখে আসছি। তো আমি যেহেতু ছোট ছিলাম, মা বললো যে দরজা লাগানোর দরকার নেই, তুই এমনিতেই বস। আর মা এটা আমাকে বলে, টিউবওয়েল ছিল ওইখানে, মা বললো যে তুই তাহলে বস, আমি ঘর থেকে মগ নিয়ে আসি, পানি নিয়ে যাই, রাত্রে পানি লাগতে পারে। তো মা আমাকে রেখে পানি আনতে ঘরে গেল, মানে মগ আনতে ঘরে গেল পানি নেওয়ার জন্য। তো আমি যেখানে বসেছিলাম সেখান থেকে আমাদের বাসার মানে রাস্তার পাশে 3টা আম গাছ ছিল, ওই আম গাছগুলো এখন নাই। ওই আম গাছগুলো দেখা যায় আর কি সরাসরি। আচ্ছা, তো কিছুক্ষণ বলতে মোটামুটি 1 মিনিট বা 50-55 সেকেন্ড পরেই এমনই হবে সময়টা, আমাকে কেউ একজন আম গাছ থেকে মানে ঢিল ছুটছিল, অনেক বড় বড় মানে ইটের টুকরা দিয়ে আমাকে ঢিল মারছিল আর কি। কিন্তু একটা ঢিলও আমার গায়ে লাগেনি, কিন্তু আমি বিরক্ত হচ্ছিলাম। আমি তখনও ভয় পাইনি, কারণ আমার কাছে মনে হচ্ছিল কেউ হয়তো আম গাছে ঢিল মারছে। কিন্তু একটু পরে আবার আমার মনে হলো যে তখন ছিল শীতকালে তো আম গাছে আম থাকার কথা না। তো তখন আমার কাছে ভয় লাগেনি, কারণ আমি তখন খুব বাচ্চা, আসলে এই ব্যাপারগুলো চিন্তা করার মানসিক এটা মানে ব্যাপারটা আমার মধ্যে ছিল না। তো আমি তখন একটু বিরক্ত হয়ে চিন্তা করলাম যে আমাকে ইটগুলা ঢিল ছুঁড়েছে, ওই ইটগুলো আমি হাতে নিয়ে আমি আবার উল্টা তাদের দিকে মারবো আর কি। এরকম একটা মানে অ্যাটিটিউড নিয়ে আমি বের হলাম। বের হওয়ার পরে যখন ইটগুলো আমি নিয়ে তাদের মানে মারার জন্য ইটগুলা নিতে গেলাম হাতে, মানে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ওইখানেই ঘটলো। মোটামুটি 8-10টা ইটের টুকরো এখানে ছিল, প্রত্যেকটা ইটের টুকরো আমি ধরার আগেই ভেনিশ হয়ে গেছে আমার চোখে। আপনি নিজের চোখে দেখেছেন? এখনো মনে আছে আপনার? হ্যাঁ, আমার এখনো মনে আছে। এবং ওই ঘটনার পরে আমি সাথে সাথে খুব মানে কান্নাকাটি করেছিলাম, মাকে খুব জোরে ডাক দিয়েছিলাম, মা এসেছে, বাবা এসে আমাকে খুব জড়িয়ে ধরেছিল। এরপরে আমি মানসিকভাবে বলতে খুব ভীত ছিলাম। প্রায় 5-7 বছর আমার ট্রিটমেন্ট চলছে, বিভিন্ন মানে হুজুরদের কাছে গিয়ে আমাকে তাবিজ দেওয়া ছিল, আমার গলায় তাবিজ ছিল, হাতের মধ্যে তাবিজ ছিল, এইভাবে অনেক দিন চলছে। এবং এর পাশাপাশি আমি যে কিছু এক্সপিরিয়েন্স আমার ছোটখাটো হয়েছে, যেমন ওই আমাদের বাসাতেই আমি প্রায় রাত্রি নুপুরের আওয়াজ শুনতাম। এটা অনেকেই শুনে, আমাদের বাসাতে এই ঘটনাটা ঘটতো, নুপুর পায়ে কেউ হাঁটতেছে। তারপরে টিউবওয়েল, অনেক রাত্রে টিউবওয়েল কেউ মানে চাপছে, এরকম শব্দ আমি শুনতাম। তো টিনের ঘরে সাধারণত ছোট ছোট ছিদ্র থাকে। তো আমি একদিন কৌতূহলবশত, আমি তখন ক্লাস 8 বা 9 পড়ি হয়তো, আমি ওই টিনের ছিদ্র দিয়ে আমি টিউবওয়েলের দিকে একটু তাকালাম। তো আমি মানে দেখে যে জিনিসটা দেখে ভয় পেলাম সেটা হলো, টিউবওয়েলের দিকে আমি তাকিয়ে দেখলাম টিউবওয়েলের যে হ্যান্ডেলটা যেটা, সেটা উপরের দিকে উঠছে আর নিচের দিকে নামছে, পানিও পড়ছে, কিন্তু সেখানে কেউ ছিল না।
এটা দেখে আমি খুব ভয় পাই। আর মাঝে মাঝে যে ঘটনাটা ঘটতো, যেহেতু আমাদের ঘরটা ছিল টিনের ঘর, প্রতিদিন না মোটামুটি সপ্তাহে একবার দুইবার এই ঘটনাটা ঘটতো যে কেউ একজন কোনো গাছের ডাল আমাদের ঘরের সাথে লাগিয়ে ঘেসে ঘেসে নিয়ে যাচ্ছে আর কি, এরকম ঘটনাটা ঘটতো। এবং খুব জোরে শব্দ হতো। এই ঘটনাটা শুধু আমিই টের পেতাম না, আমার বাবা মা সবাই প্রায় জেগে যেতাম আমরা রাতের বেলা। এবং বেশ কয়েকদিন আমার বাবা দৌড়ে সাথে সাথে আওয়াজটা হওয়ার সাথে সাথে ঘর থেকে বেরিয়ে দৌড়ে ঘরের পেছনে যেত, পেছনে গিয়ে আসলে কাউকে দেখতে পেতেন, এবং পিছনে যে ডালগুলো ছিল, ডালগুলো যে জায়গায় ছিল ঠিক সেই জায়গাতেই থাকতো আর কি। কিন্তু টিনের মধ্যে ডালগুলো টেনে নেওয়ার একটা আওয়াজ হতো আর কি, খুব জোরে। এবং আমরা সবাই এই জিনিসটা এক্সপিরিয়েন্স করছি। ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরো বেশ কিছু SMS পেয়ে গেছি। এর মধ্যেই আমাকে দেখছেন আকাশ ম্যাক্স ওয়ারি থেকে, এবং তিনি বলছেন যে তার কাছে চরম ভয় লাগছে কারণ তিনি রুমে আজকে একা। তুষার এবং মিঠি আমাদের লিখেছেন উত্তরা থেকে যে আমি আর আমার ওয়াইফ ভূত FM শুনছি এবং অনেক ভালো শো, এবং তিনি বলছেন যে ভেরি নাইসলি ডান। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং ফয়সাল খুলনা থেকে আমাদের লিখেছেন, খুলনা ডুমুরিয়া থেকে, যে রাসেল ভাই আজকের গল্পগুলো খুব খুব ভালো লাগছে, আমি ভয় পাচ্ছি ভাই, আমার একটু SMS পড়বেন না। ওকে, আমাকে লিখেছেন এছাড়াও নাসিফ, এবং তিনি বলছেন যে আজকের ভূত FM জমে গেছে। আমাকে নাফিসা লিখেছেন যে রাসেল ভাই কয়েকটা ইংলিশ হরর মুভির নাম চেয়েছেন, আচ্ছা আনবর্ন দেখতে পারেন আপনি, এবং ভালো লাগবে আশা করি। তারপরে রোজমেরিজ বেবি দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। যাই হোক, আমাদের এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো বেশ কিছু SMS করেছে। রুমা চট্টগ্রাম থেকে আমাকে লিখেছেন, ইয়ামির আমাদের SMS করেছেন SK রনি ফ্রম শনি রাখরা, ইউসুফ আমাদের SMS করেছেন আমাদেরকে সাগর, SMS করেছেন ববি, SMS করেছেন মাসুম খান, এছাড়াও নির্ঝর SMS করেছেন SA বনি, SMS করেছেন দীপ্ত সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ ওখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে। আমরা পরবর্তী ঘটনায় যাব। Thanks, Russell Bhaiya, for giving me the floor again. Okay. Russell. ভাই, আমি ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। ঘটনাটা ছিল আমার মেজ মামাকে নিয়ে। আমার মেজ মামা ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছে। অ্যাকচুয়ালি উনি একদিন ওনার ফ্রেন্ডের সাথে বাজি ধরেন যে ওরা একটা তুলা গাছে উনি একটা গজাল গাছ, তুলা গাছের লোকেশনটা ছিল এরকম, তুলা গাছের এক পাশে ছিল একটা পুকুর, আরেক পাশে আরেকটা পুকুর ছিল, পেছনের দিকে ধানি জমি ছিল। বাড়ি থেকে তুলা গাছটা অনেক দূরেই ছিল। তা উনি একদিন ঠিক মাগরিবের নামাজের আগে আগে গিয়ে ওর ফ্রেন্ডের সাথে বাজি ধরে ওই তুলা গাছটাতে একটা গজাল কেটে দিয়ে আসে। এবার কিছুদিন কেটে গেল। একদিন উনি গ্রামের বাজার থেকে বাজার করে বাড়িতে ফিরছিলেন। দেন যখন উনি তুলা গাছের নিচে আসেন, ক্রস করে যাচ্ছিলেন, তখন একজন হুজুর ওনাকে ডাক দেন, এই মাকসুদ এদিকে আয়। আমার মেজো বাবার নাম ছিল মাকসুদ। তো বাবা ওনার কাছে এগিয়ে যান। যাওয়ার পরে হুজুর কোনো কিছু জিজ্ঞেস না করেই ওনার গালে একটা থাপ্পড় দেন। তো উনি তখন খুব ছোট ছিলেন, 9 10-এ পড়তেন। তো উনি কাঁদতে কাঁদতে ধরে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পরে উনি আমার নানুর সাথে ব্যাপারটা শেয়ার করেন। বলেন যে মা, আমাকে একজন হুজুর ডেকে থাপ্পড় দিয়েছেন, কিন্তু আমি ওনাকে চিনিনি। তো নানু ব্যাপারটা শুনে খুবই অবাক হয়ে গেল যে তোমাকে একটা হুজুর শুধু শুধু কোনো থাপ্পড় দেবে। দেন যেটা হলো যে অতি রাত্রে বেলা আমার মামার খুব জ্বর আসে এবং বাবা তার রুমে অনেক গোঙাতে থাকে, অনেক সাউন্ড করতে থাকে আর কি। তো হঠাৎ করে বাড়ির সবাই বুঝতে পারে আসলে এটা নিশ্চয় কোনো একটা প্রবলেম ওনার হয়েছে। দেন আবার নানা জিজ্ঞেস করে যে মাকসুদ তোর কি হয়েছে? তখন কোনো অ্যান্সার আসে। আবার যখন জিজ্ঞেস করে তখন বলে যে আমি মাকসুদ না। তো ও কিছুদিন আগে আমি যে তুলা গাছে থাকি সেই তুলা গাছে একটা গজাল কেটে দিয়ে আসছে। ও আমার থাকার পরিবেশটা নষ্ট করে দিয়ে আসছে। আর আজকে আসার সময় আমার কাছে ওর ব্যাগে মাছ ছিল, সে মাছ ও আমাকে না দিয়ে চলে আসছে। এই কারণে আমি ওর কাছে আসছি। ও আমার অনেক ক্ষতি করছে, আমি ওর অনেক ক্ষতি করি। তখন আমার নানা বলে যে ও তো ছোট মানুষ, তো বুঝে নাই, তুই ওকে ছেড়ে দিয়ে চলে যা। অ্যাকচুয়ালি আমার বাবার গলায় যে গলায় কথা বলছে, যে ভয়েসে কথা বলছিল, সেটা অ্যাকচুয়ালি মামার গলা ছিল না, সেটা একটু লাউড ছিল আর কি, একটু অন্যরকম ভয়েস ছিল আর কি। দেন সবাই শিওর হয় যে এটা আসলে বাবার সাথে কোনো প্যারানর্মাল একটা অ্যাক্টিভিটি ঘটেছে আর কি। এরপর কিছুক্ষণ পরে বাবা হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়। ওই দিন ঘটনা এখানে শেষ। আর কিছুদিন পরে, অনেকদিন পরে অ্যাকচুয়ালি বলা যায়, তখন আমি মাত্র হয়েছে, আমার জন্ম হয়েছে আর কি। আমার জন্ম হয়েছে। দেন আমার জন্মের 14 দিনের মধ্যেই আমার খুব প্রচন্ড জ্বর আছে। আচ্ছা।
এখন ডাক্তার আমার নানুদের গ্রামে ছিল না, পাশের গ্রামে ডাক্তার ছিল। তখন আমার নানু আমার সেই মামাকে, মেজো মামাকে, মাকসুদ মামাকে পাশের গ্রাম থেকে ডাক্তারকে ডেকে আনার জন্য পাঠায়। ওকে। দেন যেটা হয় যে মামা যখন তার বাড়ি ক্রস করে যখন জমির মানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, পাশে তখন জমি ছিল, আর এক পাশে জমি ছিল, এক পাশে ডোবা ছিল। তখন হয়ে গেছে প্রায় মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে। হঠাৎ করে দেখে সামনে থেকে একজন বুড়ো লোক ওনার দিকে এগিয়ে আসছে। তো উনিও সামনে হেঁটে যাচ্ছেন, তো বুড়ো লোকটা ওনার দিকে আসছেন এবং ওনার হাত ধরে পাশে যে ডোবাটা ছিল সেই ডোবার দিকে টেনে নিয়ে যাচ্ছে। তো উনি কিছু বুঝতে পারছিলেন আসলে কি হতে যাচ্ছে এখানে। উনি বুড়ো লোকটাই জিজ্ঞেস করে, আপনি আমাকে কেন টেনে ডোবার দিকে নিয়ে যাচ্ছে? দেন কোনো রেসপন্স আসে না। তখন আমার বাবা বুঝতে পারে যে এটা আসলে কোন নর্মাল মানুষ না, এটা নিশ্চয়ই জিন টাইপ কিছু একটা হতে পারে। দেন উনি যেটা করলেন যে সাথে সাথে যে ঘটনাটা ঘটে যে ওই লোকটা ওনাকে মারা শুরু করে। রাস্তার পাশে একটা গাছের ডাল, উনি গাছ ছিল, গাছের ডাল ভেঙে উনি পুরো লোকটাকে মারা শুরু করে। দু একটা বাড়ি দেওয়ার পরই এই ঘটনা ঘটে। পুরো লোক ওনাকে মারতেছে, উনি ওনাকে মারতেছে, বাট উনি খুব বেশি পরিমাণে আহত হয়। উনি বুঝতে পারে ওনার সাথে পারবে না। দেন উনি দৌড়ে বাড়ির দিকে চলে আসেন। চলে এসে দেন আমার নানুকে সব ঘটনা খুলে পড়ে, কেঁদে কেঁদে সব নানুকে সব ঘটনা খুলে পড়ে। নানু বুঝতে পারে আসলে অ্যাকচুয়ালি পুরোনো ঘটনার পুনরাবৃত্তি এখানে হয়েছে আর কি। ওই জিনটাই মামাকে আজকে মেরেছে। ওই দিন রাতের বেলা আমার বাবা ঢাকা থেকে আসে আমাকে দেখার জন্য। তার আগে আমার নানু আমার বাবাকে সবগুলো ঘটনা খুলে পড়ে। রাত যত গভীর হয় আমার বাবার গায়ে তত জ্বর বাড়তে থাকে এবং আবার আগের মতো সেই গোগানের সাউন্ড করতে থাকে। তখন যে ব্যাপারটা হয়, আমার বাবা তখন ওই জিনটার সাথে কথা বলে। অ্যাকচুয়ালি জিনটা মামার উপর ভর করেছে এবং মামার উপর ভর করি সে কথা বলছিল। বাবা জিজ্ঞেস করে, তুই ওকে কেন ওর উপর আসছিস? দেন জিনটা বলে যে ও আমার অনেক ক্ষতি করছে। ও আমার গাছে, আমি যে গাছে থাকি, তুলা গাছে থাকি, পুকুর পাড়ে, সেই তুলা গাছ গজাল মেরেছে। আমি মাছ চাইছি, আমাকে মাছ দেয়নি, আজকেও আমাকে মেরেছে। তখন বাবা বলে, তুইও তো ওকে মেরেছিস, তুই ওকে ছেড়ে দিয়ে চলে যা, ওর ক্ষতি করিস না। বলতেছে, না আমি ওকে ছাড়বো না, ও আমার অনেক ক্ষতি করছে, ওর রক্ষা হবে না। দেন আমার বাবা বলে যে না, তুই ওকে ছেড়ে দিয়ে চলে যা, ওর অনেক কষ্ট হচ্ছে, এইভাবে থাকলে তো বেশি দিন বাঁচবে না। বলে, না আমি যাবো ঠিকই, কিন্তু ওর অনেক ক্ষতি করে দিয়ে যাবো। অ্যাকচুয়ালি আমার বাবা অনেক ভালো স্টুডেন্ট ছিল। ওই ঘটনার পর থেকেই তার আসলে পড়াশোনা ঠিক মতো হয়নি। সে এইচএসসি কমপ্লিট করার পরে তাকে সৌদি আরবে পাঠিয়ে দেওয়া হয়। সে ওখানে উনি প্রায় 10 বছর এখানে স্টে করার পরে উনি চলে আসার পরে ওনার আর কোনো ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস উনি ফেস করেন নাই। বাট উনি মাঝে মাঝে একটা কথা বলতেন যে একদিনে কেমন হয়েছে যে ওনাকে নাকি ওই জিনটা ধরে নিয়ে আমাদের বাসায় একটা পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা গাছে ওনাকে বসিয়ে রাখতেন। এটা আমার কাছে, এই জায়গাটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আপনার গল্পের পুরো ঘটনাটার এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, যেটা আপনি এখন বলছেন। হ্যাঁ, মাঝে মাঝে পেয়ারা গাছের সাথে এনে বেঁধে রাখতো। তারপরে কি হতো একটু বলেন? পেয়ারা গাছের ব্যাখ্যাটা না, তারপর কি হতো বলেন, ঘটনা বলে যান। আমার কাছে এই জায়গাটা, আমি লিসনারদের জন্য বললাম যে এই জায়গাটা অনেক ইন্টারেস্টিং, বলেন। আচ্ছা, পেয়ারা গাছের ব্যাপারটা হচ্ছে এরকম যে ওইখানে যে মানে এটা হচ্ছে আরেকটা ঘটনা আর কি বলা যায়, যে ব্যাপারটা হয় ওইখানে যে বাবাকে একদিন মানে বাড়ি উনি প্রায় মানে যেটা শোনা গিয়েছে আর কি, উনি একদিন ইনভিজিবল হয়ে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে। এটা আরেকটা ঘটনা ছিল, সেটা আপনি না, আপনি আপনার ঘটনার মতো ঘটনা বলে যান, অসুবিধা নাই। আচ্ছা, অসুবিধা নেই, আমি আমারটা বলে যাবো। হ্যাঁ, আপনারটা বলে যান। তারপর যেটা হয় যে ওই বাবাকে ওটা ধরে নিয়ে এসে ওখানে বসিয়ে রেখেছিল আর কি, হাতে মিষ্টি দিয়েছিল। তো মামা যেটা বলেছিল যে আমি আপা দুলাভাই সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে কেউ দেখতে পাচ্ছে না। অ্যাকচুয়ালি ঘটনা ওখানেই শেষ। যখন উনি সৌদি আরব যাওয়ার পরে উনি প্রায় 8 থেকে 10 দিন স্টে করার পরে যখন দেশে আসে, এরপর থেকে উনি কোনো ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আর পেশ হয়। আমি জানি না যে সবাই বুঝতে পেরেছেন কিনা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ওনার মামাকে ওনাদের বাসার পেয়ারা গাছের সাথে না মাঝে মাঝে নিয়ে এসে বেঁধে রাখতো এবং হাতে মিষ্টি দেওয়ার চেষ্টা করতো। উনি বাসার সবকিছু বুঝতে পারতেন, দেখতেন যে বাসায় কি হচ্ছে না হচ্ছে, সবাই কি করছে না করছে, কিন্তু ওনার মামাকে কেউ দেখতে পেত না। কোনো একটা কারণে, কোনো একটা মানে অজানা কারণে তাকে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে হতো যে আপনাদের বাসার সামনের পেয়ারা গাছটাতে নিয়ে এসে রাখা হতো তাকে। তিনি আপনাদের সবাইকে দেখতে পাচ্ছেন, বাট আপনারা কেউ তাকে দেখতে পাচ্ছেন না। এটাই তো ছিল ঘটনা, রাইট? মানে আপনি যেটা বলছেন যে আপনাদের বাসার সামনে পেয়ারা গাছের সামনে বেঁধে রাখা হতো, উনি দেখতে পাতেন আপনাদের, কিন্তু আপনি দেখতে পেতেন না। অ্যাকচুয়ালি এখানে যে ব্যাপারটা হয়েছে যে ওনাকে একদিন মানে ওই জিনটা তুলে
এনে আমাদের বাসার আমাদের ঢাকার যে বাসা, আমাদের ঢাকার যে বাসা ছিল, সেই বাসায় একটা পেয়ারা গাছ ছিল। সেই পেয়ারা গাছে এনে ওনাকে বসিয়ে রাখ। না বাসায়, হ্যাঁ আচ্ছা সরি, সৌদি আরব থাকা অবস্থা এটা ছিল না। বেসিক্যালি এটা যেটা হয়েছিল সেটা হচ্ছে উনি যখন বাংলাদেশে স্টে করেছিল তখন ওই ঘটনার পরপরই কিছুদিন পরে উনি আমি সেটাই বলছিলাম। আচ্ছা যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় যাবো, তবে তার আগে আমাদের একটা বিজ্ঞাপন বিরতি লাগবে এবং তারপর পরে আমরা শুনবো একটা অডিও ক্লিপ যেটা আমাদেরকে পাঠিয়েছেন আফ্রিকা থেকে আমাদের একজন লিসেনার। আমরা খুবই 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 খুশি যে এতদূর থেকে তিনি আমাদের SMS পাঠিয়েছেন, এই অডিওটি পাঠিয়েছেন। আপনিও চাইলে কিন্তু আপনার এরকম ঘটনাগুলো রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিতে পারেন এবং সেটা আপনি মোবাইল থেকে রেকর্ড করতে পারেন। আর সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটি অবশ্যই মনে রাখতে হবে, bhutfm@radiofurti.fm। এই অ্যাড্রেসে আপনি পাঠিয়ে দেবেন আমাদেরকে আপনার ঘটনাগুলো, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আপনি লিখেও ফেলতে পারেন, আপনি স্টুডিওতে এসে উপস্থিত হয়ে আপনার ঘটনা শোনাতে পারেন, বা এইভাবে অডিও ক্লিপ করে আমাদেরকে পাঠাতে পারেন। তো চলুন আমরা শুনে আসি ঘটনাটি এবং তারপরে ফিরে আসছি আবারও নতুন অতিথিদের নিয়ে। তো কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Haunted by Airtel. আসল ভাই, সালামু আলাইকুম। আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই কথা না বলিয়ে ঘটনায় চলে যাই। প্রথমেই বলে রাখা ভালো, আমি জামাল উদ্দিন বিপ্লব, একজন পুলিশ অফিসার। জাতিসংঘ মিশনে এসে সুদূর আফ্রিকা মহাদেশের একটি দেশ কঙ্গো থেকে আপনার প্রত্যেকটি প্রোগ্রাম শুনে থাকি। সপ্তাহের প্রতিটি দিনই অপেক্ষায় থাকি কবে আপনার প্রোগ্রামটি আসবে। তো যাই হোক, আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার সঙ্গেই ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতা থেকে। আমি তখন হাই স্কুলে পড়ি। 80 দশকের ঘটনা। আমার বাবা সরকারি চাকরিজীবী, আর সেই সুবাদে আমাদের পরিবারের সবাই নীলফামারী জেলায় থাকতাম। আর আমাদের সঙ্গে আমার খালাতো ভাই আমার থেকে 6 বছরের বড়, সে কলেজে পড়তেন এবং নীলফামারী কলেজে তাকে আমরা সবাই দাদু বলে ডাকতাম। উনি আমাদের বাসা থেকে কলেজে যেতেন। শীতের সময়ে আমি আর আমার সে খালাতো ভাই তাদের বাড়িতে বেড়াতে আসি। বেড়ানো শেষ হলে আমরা নীলফামারী যাওয়ার উদ্দেশ্যে গোপালগঞ্জের কাশিয়ানী থানার কাশিয়ানী স্টেশনে ট্রেনের জন্য রাত্রে 10টা-11টা বাজে ওই সময় ট্রেন আসবে। আমরা ট্রেন স্টেশনে ওয়েট করছি। বলে রাখা ভালো, তখন রোড মানে রাস্তাঘাট অতটা উন্নত ছিল না। আমাদের প্রধান কমিউনিকেশন ছিল ট্রেনে আমরা নীলফামারীতে যেতাম। আমরা স্টেশনে আছি, ট্রেন আসবে, ওয়েট করছি। কিন্তু রাত 12টা-12:30 বাজে তখন খবর এলো ট্রেনের ইঞ্জিন নাকি না লাইনচ্যুত হয়ে বন্ধ হয়ে আছে, ট্রেন আজকে আসবে না, পরের দিন সকাল 10টায় সেই ট্রেন যাবে। আমাদের সেই মেসেজটা স্টেশন মাস্টার বললেন। অবতার কি করার, ফিরে যেতে হবে। আমার খালাবাড়ি স্টেশন থেকে 6-7 মাইল দূরে। আর গ্রামের রাস্তার দুই পাশে বেশ বাঁশ ঝাড়, চাঁদ ছিল আকাশে, মৃদু জ্যোৎস্না। আমরা দুই ভাই, কিছু করার নাই, বাড়িতে ফিরে যেতে হবে। খালাবাড়িতে আমরা যাওয়ার উদ্দেশ্যে স্টেশন থেকে বেরোলাম। তেমন প্যাসেঞ্জার ছিল না। তো আমরা দুজন যে রাস্তা দিয়ে যাই, ওদিকে কোনো লোকজন আর যাতায়াত নাই। গ্রামে রাত 12:30-1টা, অনেক রাত। তো যাই হোক, আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু ভয়ও পাচ্ছি যে কি হয়, এত রাত্রে একা একা যাচ্ছি। আমার হাতে আবার ছিল একটা টিফিন ক্যারিয়ার, যেখানে আমার খালা আমাদের খাওয়ার জন্য বড় বড় সরপুঁটি মাছ, গোপালগঞ্জে খুব সুস্বাদু এক মাছ, যেটা গোপালগঞ্জে পাওয়া যায় এবং অনেকেই জেনে থাকবেন সেই সময় পাওয়া যেত। এখন আর সেই সরপুঁটি মাছ দেখা যায় না। 6-7 পিস সরপুঁটি মাছ ভাজা টিফিন ক্যারিয়ারের ভিতরে, আর ভাত
ছিল আর কি, আমাদের জন্য দিয়েছিলেন খেলা। তো আমরা ওগুলা নিয়ে ফিরছি, ট্রেন যেহেতু যাবে না, হাঁটছি অন্ধকারের ভিতর দিয়ে, ব্যাগ আমার দাদুর হাতে, আমরা সবাই দাদু বলি যাকে, হ্যাঁ আমার খালাতো ভাই। তো হাঁটছি, ভয় লাগছে। আমার দাদু আমাকে বললো যে তুই কোন রকম এদিক ওদিক তাকাবি না, সোজা আমার পেছনে পেছনে আসতে থাকবি, এদিক ওদিক দেখার দরকার নেই, ভয় পাবি না। আর আরেকটা কথা বলে রাখি, রাত্রে মাছ নিয়ে কখনো আসলে যেতে হয় না কোথাও, এটা আমার জানা ছিল না। তো দাদু আমাকে বলেনি, খুলে উঠে বলেনি যে আমি ভয় পাবো। আমার হাতে চিমটি দিয়ে আমার দাদুর পেছনে পেছনে হাঁটছি। তো কিছু যাওয়ার পর হঠাৎ সামনে দেখি সাদা ড্রেস পরা, সাদা পায়জামা পাঞ্জাবি পরা একটা লোক আমাদের থেকে প্রায় 100-150 গজ দূরে, উনিও হেঁটে যাচ্ছেন। তো আমি খেয়াল করার পর আমার দাদু বললাম, দাদুর সামনে যেন কাকে দেখা যায়। দাদু বললেন, হ্যাঁ আমিও দেখছি, দেখি ডাক দিই। দাদু ডাক দিলেন, ভাই শুনছেন? আমিও ডাক দিলাম, হুজুর শুনছেন আমাদের? তো দেখলাম উনি আমাদের দিকে পেছন ফিরে তাকালেন একবার, এটা বুঝতে পারলাম, একটু দাঁড়ালেন, দাঁড়ায় আমরা তখন দৌড়াচ্ছি, দৌড় শুরু করছি, ওনার কাছে যাই যে হুজুর সঙ্গে থাকলে একটু সাহস থাকবে, ভয় লাগবে না। হুজুরকে ডাকার পরপরই হুজুর একটা বিকট চিৎকার করে উঠলো। দেখলাম, আমি ব্যাপারটা খেয়াল করলাম, হুজুর শুধু এটুকু শুনলাম, না ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম একটা মানে কালেমাটা একটা চিৎকার করে বলে হুজুর দৌড় শুরু করলো। ঠিক আমরা যেভাবে দৌড়াচ্ছি উনিও দেখি অন্যদিকে দৌড় শুরু করছে, রাস্তায় সোজা। আমরাও তাকে পাওয়ার জন্য দৌড়াচ্ছি, সে সোজা ওদিকে দৌড়াচ্ছে। আমার তখন মনে হলো যে সে মনে হয় আমাদের ভয় পেয়েছে। তো দাদু বললো যে হুজুর ভয় পেন না, আমরা মানুষ। সে কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ না করে সোজা দৌড়াচ্ছে, তো দৌড়াচ্ছি, আমরা দৌড়াচ্ছি পিছিয়ে। হঠাৎ দেখলাম কি পাশে একটা খাল, আমাদের রাস্তার দুপাশে মোটামুটি লম্বা খাল, যেখানে মাটি কেটে রাস্তাটা বানানো হয়েছিল। তো জঙ্গল ওই পাশে, সেই খালের মধ্যে হুজুরটা লাফ দিয়ে 1 হাঁটু পানি হবে, দৌড়ে কাদা পানি মেখে সে দৌড়ে উঠে একটা ওই বাঁশঝাড়ের ভিতর দিয়ে একটা বাড়ি দেখা যাচ্ছিল, সেই বাড়ির ভিতরে চলে গেল। আমরা দুজনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়লো, দুজনের দিকে তাকাচ্ছি, দুজনের মুখে কোনো কথা নাই। কি হলো এটা, হাসবো না কান্না করবো, ব্যাপারটা বুঝতে পারছিলাম না। তো দাদু বললো যে মনে হয় উনি ভয় পেয়েছেন আমাদের দেখে, কি আর করার, চল আমাদের একা একা যেতে হবে। আমরা ঘুরে আবার হাঁটা শুরু করলাম। তো দাদু আমাকে বললেন যে দেখ, এখানে কিন্তু বাঁশঝাড়, পুরো রাস্তাটাই অন্ধকার, বন জঙ্গল, ভিতর দিয়ে পায়ে হাঁটা রাস্তা আর কি। তো আমাকে বললেন যে কোথাও যদি দেখি যে বাঁশ রাস্তায় পড়ে আছে, বাঁশের উপর দিয়ে রাত্রে হেঁটে যেতে নেই, তো তুই আমাকে ফলো কর, আর যা কিছু করার আমি করবো, তোকে কিছু করতে হবে না। তো আমি হাঁটছি তার পিছিয়ে, একটু এগুলোই দেখি রাস্তার উপরে একটা বাঁশ আড়াআড়ি ভাবে পড়ে আছে। দেখে আমি দাদুর হাতটা চেপে দিলাম পেছন থেকে। দাদু আস্তে করে আমাকে বললো, ইশারা দিল যে তুই আমার পিছনে দাঁড়িয়ে থাক, ভয় পাস না। ঠিক এরকম একটা হাতের ইশারা দিল, কথা বললো না, হাত দিয়ে বুঝে নিল তুই ভয় পাস না, আমি আছি। কাছাকাছি যে দাদু দোয়া করতেছিলেন, আমাকে বললো তুই কালামে পর। তখন আয়াতুল কুরসি জানতাম না আমি, তো দাদু জোরে আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে বাসটা সজোরে উঠে অন্য বাসের সঙ্গে ঠাস করে একটা বাড়ি লেগে দাঁড়িয়ে পড়লো। দাদু বললো তুই আমার পিছিয়ে দৌড়া। আমি দৌড় শুরু করলাম, দাদু দৌড়াচ্ছে সামনাসামনি, আমি পিছিয়ে কোনো দিকে তাকাও নাই, জাস্ট সম্মোহনের মতো আমি দাদুকে ফলো করছি, দৌড়াচ্ছি। তো আমাদের দৌড়ানোর সময় আমাদের দুপাশেই যে জঙ্গল ছিল, বাঁশ ঝাড় ছিল, ঠিক যেমনটি দেখতে মনে করেন রাসেল ভাই, একটা ট্রেন যাচ্ছে স্পিডে, ট্রেন লাইনের দুপাশে অনেক জঙ্গল থাকে। তো ওই ট্রেনের ইঞ্জিন যখনই ওই জঙ্গলের পাশ দিয়ে যখনই ক্রস করে, তখন কিন্তু বাতাসে আলোড়িত হয় দুই পাশে। ইঞ্জিন যত সামনে আগায় তখন ঠিক সঙ্গে সঙ্গে দুই পাশে ঢেউটাও ওরকম আস্তে আস্তে এগোতে থাকে। এক্স্যাক্টলি আমার কাছে মনে হলো আমাদের দুই পাশে ওরকম আমরা দৌড়াচ্ছি, আর দুই পাশে গাছপালা ওরকম ঝড়ের মতো, আর কোথাও নেই, আন্দোলিত হচ্ছে, বাঁশে শব্দ হচ্ছে, বাড়ি যাচ্ছে। আমি কি বলবো রাসেল ভাই, আমি ঠিক আপনাকে বোঝাতে পারছি না। এখনো সেই স্মৃতি মনে পড়লে আমার ভয়ে আমার লোম দাঁড়িয়ে যায়। দৌড়াচ্ছি কখন যে আমার খালা বাসায় এসে পড়েছে ঠিক মানে ছিল না।
থালা বাসায় পৌঁছানোর সাথে সাথে আমি সিঁড়ির উপর সেন্সলেস হয়ে গেলাম। তো আর কিছু জানি না। আমি যখন আমার সেন্স আসলো, দেখলাম আমার মাথায় পানি দিচ্ছে। রাত তখন প্রায় 2টা 2:30। পাশে হুজুর ছিলেন, দেখে যে উনি আমাকে ঝাড়ফুঁক দিলেন, করে আমার গায়ে ফুঁক দিলেন। আমার খালামণি লবণের শরবত গুলিয়ে আমাকে খাইয়ে দিলেন আর কি। তো গ্রামে ফেলে আমাদের ভয় পেলে নাকি লবণের শরবত খেতে হয়। তো আজও হাসি লাগে চিন্তা করলে যে লবণের শরবত আসলে খেয়েছিলাম আমি, যে আমি কি বলবো উঠবো এটা চিন্তা করে। তো এই হলো আমার অভিজ্ঞতা। আর লাখো লিসেনারকে আমার এই সুদূর কঙ্গো থেকে শুভেচ্ছা রইল। খোদা হাফেজ। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি। এতক্ষণ একটা ঘটনা শুনছিলাম এবং বুঝতেই পারছেন যে ঘটনাটা এসেছিল কঙ্গো থেকে। আর আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে ফুড এফএম হান্টেড বাই এয়ারটেল। আজকের এই এপিসোডটি আনফরচুনেটলি যদি কেউ মিস করে থাকেন তাহলে আবারও শুনতে পারবেন সেটা আপনার এয়ারটেল এম রেডিওর মাধ্যমে, এবং আপনার এয়ারটেল এম রেডিও থেকে মাধ্যমে যেভাবে শুনতে পাবেন সেটা নিয়মটি হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি শুনতে চান সেই এপিসোডটি আপনি সেখান থেকে শুনতে পারবেন। এবং আপনি যদি ভূত এফএম টিউনটা আপনার টিউন করে ফেলতে চান তাহলে আপনার এটা সিম্পল একটা কাজ করতে হবে, খুবই সিম্পল। সেটা যেটা করতে হবে যে ভূত এফএম টিউন কোড মনে রাখতে হবে, যেটা মাসুম এখন প্লে করছে। এটাকে যদি আপনি আপনার কলার টিউন বা মাই টিউন করতে চান তাহলে আপনি টাইপ করুন সিটি স্পেস দিয়ে আপনার কোড নাম্বারটি লিখতে হবে, which is 92125, এবং এটা পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। দেখবেন যে টিউনটি আপনার হয়ে গেছে। আর সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখন SMS পাঠাচ্ছেন। ছায়া আমাদের SMS পাঠাচ্ছেন, তিনি বলছেন যে আমাদের ফুল ফ্যামিলি শো শুনছে এবং খুব এনজয় করছি। আমাদেরকে মোহাম্মদপুর থেকে মাহিন SMS করেছেন এবং তিনি বলেছেন যে আজকের এপিসোডটি তার ভালো লাগছে। জেরিন আমাদের SMS করেছেন ধানমন্ডি থেকে এবং তিনি বলছেন তার SMS কখনো পড়া হয় না এবং তিনি বলছেন যে আজকে পড়বেন কি। হ্যাঁ, আমি আপনার SMSটা পড়ে ফেললাম। আমাদেরকে নাইলা গুলশান থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে তিনি অনেক ভয় পাচ্ছেন এবং তিনি তার ছোট ভাইয়ের সাথে ভয়ের কারণে ছোট ভাইয়ের সাথে ঘুমাচ্ছেন। আমাদেরকে পারিসা SMS করেছেন এবং তিনি বলেছেন যে আজকে তিনি 4th টাইম তিনি SMS পাঠাচ্ছেন এবং তিনি বলছেন যে SMS টি পড়ে ফেলতে, সামনে এক্সাম, বাট তবুও তিনি ভূত এফএম শুনছেন। এক্সাম খারাপ হলে কিন্তু ভূত এফএম কোনোভাবেই দায়ী না। রেজা আমাদের SMS করেছেন এবং বলছেন রাসেল ভাই হোয়াটসঅ্যাপ, এবং তিনি বলছেন যে ভূত এফএম তিনি অনেক পছন্দ করেন। চিটাগাং থেকে তিনি SMS টি করেছেন। সাইম SMS করেছেন, তিনি এবং তার ওয়াইফ জান্নাত দুজনে একসাথে ভূত এফএম শুনছেন। এছাড়াও হিমেল আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন সাফওয়ান মগবাজার থেকে মোবারক জানিয়েছেন তিনি সবাইকে। মাসুদ পারভেজ আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে এবং তিনি বলছেন যে তিনি ভূত এফএম অনেক বেশি পছন্দ করেন। আর মাসুম ভাইকে তিনি থ্যাঙ্কস জানিয়েছেন। মিজান আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে এবং তিনি বলছেন যে স্টোরিগুলো জোস। আমাদেরকে ববিন SMS করেছেন গুলশান থেকে এবং তিনি বলছেন যে আজকের প্রোগ্রামটা হেভি। আমাদেরকে হৃদয় SMS করেছেন এবং এছাড়া আমাদেরকে রুকু SMS করেছেন। আরো অনেকেই আমাদের SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আপনি যদি আমাদের ইমেল পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি লিখে নিন বা মনে রাখুন bhotfm@radiofurti.fm, which is BHOTFM@radioforti.fm, এবং আপনাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ ঘটনা পাঠাতে হবে। আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি আপনি আমাদের লিখে পাঠান। আমরা ইনশাআল্লাহ আপনি যদি আসতে চান তাহলে আপনাকে ইনভাইট করব, আর আপনি যদি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শুনে সেটাও সম্ভব। আর যাই হোক, আমার কাছে এখন একটা ঘটনা রয়েছে, সেটা হচ্ছে আমরা স্বপ্নে অনেক কিছু দেখি এবং স্বপ্ন দেখে আমরা মাঝে মাঝে চমকে উঠি, ভয় পাই। অনেক সময় স্বপ্নকে আমরা বাস্তবতার সাথে মিলিয়ে ফেলি, অনেক সময় স্বপ্নের সাথে আমাদের জীবনের অনেক মিল খুঁজে পাই। তো স্বপ্ন সবসময় ভয়ঙ্কর। তো স্বপ্ন নিয়ে একটা ঘটনা রয়েছে, আমাদেরকে নুসরত পাঠিয়েছেন এটা আমি একটু পড়ে শোনাতে চাচ্ছি। এবং তিনি বলছেন যে অনেক বছর ধরে আমার সেরকম কোনো স্বপ্ন হয় না যেটা ঘুম থেকে উঠে মনে রাখার মতো, কিন্তু কয়েক মাস ধরে আবার হচ্ছে। প্রথমে যে ঘটনাটি সেটা খুব বেশি আগের না, ঈদের 1 সপ্তাহ আগে এটা হলো। এবং স্বপ্নটা ছিল এরকম যে আমি নিজেকে আবিষ্কার করে একটা জায়গায় অনেক মানুষ কিসের জন্য একটা অপেক্ষা করছিল। আমি বুঝতে পারছিলাম না ওরা কিসের জন্য অপেক্ষা করছে। সামনে একটা ঘাট ছিল এবং হঠাৎ একটা শিপ আসলো আর এখান থেকে একটা সিঁড়ি নামলো, অনেক উঁচু সিঁড়ি।
এত উঁচু সিঁড়ি কখনো হয়তো দেখিনি। ব্যাপারটা আমার কাছে আজব মনে হলো, কারণ শিপে সাধারণত সিঁড়ি থাকে না। সেই উঁচু সিঁড়ি থেকে অনেক মানুষ নামতে লাগলো। কেমন জানি একটা আতঙ্ক ছিল, আমি বুঝে উঠতে পারিনি কি হচ্ছে। এরপর অন্য আরেকটা স্বপ্ন হয়। এই স্বপ্নটাতে আমি এমন একটা জায়গায় ছিলাম, খুবই অন্ধকার। স্বপ্নে কিছু বিষয় আছে যে এবং কিছু ফিলিংস আছে যেটাতে মনে হয় যে আমি বুঝি, যেটাতে মনে হয় যে বুঝি, কেন বুঝি সেটার পিছনে কোনো ব্যাখ্যা নেই। আচ্ছা, আমরা জাস্ট জানি বা বুঝি, তার পিছনে কোনো ব্যাখ্যা নেই। সেভাবেই তখন আমি জাস্ট জানলাম যে আমাকে এখন কে যেন এসে মেরে ফেলবে, মানে স্বপ্নের মধ্যে ফিল করছেন যে মেরে ফেলবে। এরকম মনে হলো যে আমি অন্ধকারে একা একটা রুমে আছি, হঠাৎ ফিসফাস শুনি আর কিছু মেয়েদের হাসি। আমার মনে হলো যে এবার বুঝি ওরা এলো এবং আমাকে মেরে ফেলবে। কিন্তু দেখি 3টা মেয়ে 13 থেকে 15 বছরের, ওরা কি নিয়ে যেন হাসছিল। ওরা আমাকে মারতে আসেনি, আমাকে মেরে ফেলবে অন্য কেউ। ওরা শুধু কতক্ষণ হেসে চলে গেল। এখানে আমার স্বপ্ন শেষ। সকালে উঠে আমি আরেকটা ফ্রেন্ডের সাথে ব্যাপারটা শেয়ার করব বলে ভাবি। ওই ফ্রেন্ডটার সাথে এমনিতেও এসব ড্রিমের ব্যাপারে কথা হয়। তো ওকে জানানোর আগে ওর কাছ থেকে একটা SMS আসে। ও জানালো যে ও একটা স্বপ্ন দেখেছে, একটা জায়গা, সেখানে অনেক লম্বা একটা সিঁড়ি দিয়ে অনেক মানুষ নামছে। সেখানে কিছু পিচ্ছি তারা কাকে যেন মেরে ফেলতে যাচ্ছিল। সে স্বপ্নে ওদের থামানোর চেষ্টা করছিল। এই ছিল স্বপ্ন, এই ছিল ঘটনা, এবং সেটা বাস্তবতার সাথে, বাস্তব জীবনের সাথে খুব অদ্ভুত ভাবে মিলেও গেল। যাই হোক, আমরা চলে যাব ঘটনায়, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে জয়েন করেছেন বাবু ভাই, এবং বাবু ভাই তার ঘটনা নিয়ে এসছেন আজকে, এবং আমরা ঘটনা শুনি। ওকে, একটা ছোট ঘটনা এটা। এটা আমার এক রিলেটিভের বলা। তো ওর সাথে ঘটেছিল এটা। ঘটনা হচ্ছে এরকম, অনেক আগে, আজ থেকে প্রায় 20-25 বছর আগের ঘটনা। ওকে। তো ও যে জায়গায় থাকতো আর কি, ওনারা, সেটা হচ্ছে আপনার একটু মানে মিরপুরের একটা অঞ্চল। আচ্ছা। তখন খুব মানে আনডেভেলপ ছিল জায়গাটা। ওকে। গ্রামের মতো অনেকটা। তো ওখানে একটা পুকুর ছিল। তো পুকুরটা বেশ মানে বদনাম ছিল যে পুকুরে আপনার অনেক কিছু দেখে অনেকে। যেমন একবার একজন দেখলো যে পুকুরের ওই পারে দুপুরবেলা, ভর দুপুরে, যে একটা বুড়ি দাঁড়ায় আছে। তো বুড়িটা দাঁড়ায় আছে পরে, তো ওই লোকটাকে দেখে বুড়িটা এগিয়ে আসলো। এগিয়ে আসছে করতে পুকুরের পানির উপর দিয়ে, ঠিক মাঝামাঝি এসে বুড়িটা পানিতে ঝপ করে চলে গেল, ডুবে গেল। আচ্ছা। তো এরকম এই ধরনের জিনিসপত্র, আরো দু একটা জিনিস এরকম ওখানে দেখে মানুষ। তো তখন আমার সে রিলেটিভ খুব ছোট, ওর বয়স হচ্ছে 8-10 বছর বয়স। তো দুপুরবেলা একজন লোক বলতেছে, ওই এলাকারই, আমার থেকে বড়, বলতেছে এই পুকুরে আমার একটা আন্টি হারিয়ে গেছে, আন্টি পড়ছে, তুমি কি একটু খুঁজে দিতে পারবা এই পার থেকে। তো ও ছোট মানুষ, ও মনে করছে আংটি হয়তো পাওয়া যাবে, বলছে স্বর্ণের আংটি। তো ও পানিতে নামছে, নেমে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলো। খোঁজাখুঁজি করে সে কিছু পায়নি, আমার কথাও না। তো ওখান থেকে সে উঠে আসে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে, তখন দেখে কেউ নাই। তো ও বাসায় আসে। আসার পরে দেখে তখন ওর বড় বোনের একটা মানে বাচ্চা হয়েছে, তখন ছোট ছোট বেবি। তো ও বলে যে বেবিটাকে কোলে নেয় আর কি। কোলে নেওয়ার পরে বাচ্চাটা খুব কান্না শুরু করে, খুব জোরে কাঁদতে থাকে। আচ্ছা, মানে একদম অ্যাবনর্মাল কান্না আর কি। তো যখন এরকম কান্না করে, তো ওর বাচ্চার মা কোলে নিয়ে নেয় বাচ্চাকে, আবার থামানোর চেষ্টা করে। তো বাচ্চাটা মোটেই থামছিল না, মানে কাঁদতে কাঁদতে একদম আপনার গায়ের রং একদম নীল হয়ে যাচ্ছিল। তো সন্ধ্যার পরের দিকে একটু কান্না থামে। এইভাবে মনে করেন যে রাত চলে আসে, রাত নেমে আসে। তো ওরা যে বাসাটায় থাকতো, বাসাটা ছিল একতলা বাসা, টিনের ছাদ। রাতের বেলা ঘুমানোর অ্যারেঞ্জমেন্টটা ছিল ওই আমার সে রিলেটিভ, সে তার বড় বোনের সাথে ওই রুমেই থাকতো আর কি। বড় বোন, তার বাচ্চা আর সে। তো ওরা যখন ঘুমায় আছে, এই সময় রাতের বেলা ও দেখলো, রিলেটিভটা দেখলো যে বাসার যে জানালা আছে ওখানে জোরে বাতাস আসলো। বাতাস এসে পর্দাটা একটু নড়লো। তারপর ঠিক জানলার সামনে একটা মানুষের মতো অবয়ব দাঁড়ানো, এবং মানুষটা যে মানে যারা আছে, মানুষ ঠিক যে অবয়বটা দাঁড়ানো, তার মুখটা অনেকটা পাখির ঠোঁটের মতো লম্বা, বেশ লম্বা টাইপের একটা। তো সেই জিনিসটা, এবং মানে বেশ ছায়ার মধ্যে কালো রং বোঝা যাচ্ছে, সেটা হেঁটে 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 আসলো। আস্তে আস্তে হেঁটে হেঁটে এসে ঠিক ওই ওদের মাথার কাছে এসে দাঁড়ালো। দাঁড়ায় হাত দিয়ে বাচ্চাটাকে ধরার চেষ্টা করতেছে। তখন সে তার বোনকে ডাক দিল,
হুজুরে বোনকে ডাক দিল, বোন ঘুম থেকে উঠে বাচ্চাটা কান্না শুরু করলো এবং বাচ্চাটা কাঁদতেই থাকলো সারা রাত। ভোরের দিকে আবার বাচ্চার কান্না থামছে, আবার সবাই ঘুমাতে গেছে। তো বড় বোন এটাকে আমলে নেয় নিয়ে ছোট মানুষ কি বলতেছে, বাট এগেইন আবার ঘুমানোর চেষ্টা করছে। তখন ও আবার দেখে ঠিক ওই জিনিসটাই, সেই ঠোঁটের মতো লম্বা দাঁড়ায় আছে দূর থেকে এবং মানে হাতগুলা বাড়িয়ে দিচ্ছে সামনে। এবং তখন সে ভয় পেয়ে আবার সে ডাক দিল। ডাক দেওয়ার পরে আবার ওই ধনুকরা বাচ্চাটা কান্না শুরু করলো। তো পরবর্তী আর কি পরদিন ওরা একটা হুজুরের কাছে যায়। ওখানে একটা হুজুর ছিল মৌলানা, উনি এসে বলে বাচ্চাটা কাঁদছিল, সকাল থেকে অনবরত কাঁদছিল। তো হুজুরের কাছে যায়, তো হুজুর তখন বলে যে এখানে কোনো খারাপ জিনিস আসছিল বাচ্চাটার পিছনে। হ্যাঁ, এবং খারাপ জিনিসটা সম্ভবত কোনো জায়গা থেকে আসছে এবং বাচ্চাটার উপর খারাপ জিনিসের নজর পড়ছে। তো তখন হুজুর ওই বাচ্চাটাকে দুটা আর কি আপনার কালো সুতা পরে হাতে দেয়। তো কালো সুতা হাতে দেওয়ার পর থেকে বাচ্চাটা কান্না থেমে যায়। এটাই একটা ছোট ঘটনা। ওকে, আমার নেক্সট ঘটনা শুনে ফেলে। নেক্সট ঘটনাটা যেটা একটু বড় হবে কিন্তু। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমার আরেকটা রিলেটিভের ঘটনা। উনি যখন ছোট, ওনার বয়স 13-14 বছর, তখন ওনারা গ্রামে মুভ করে আর কি, গ্রামে মুভ করে যায়। তো গ্রামে মুভ করার পর মানে যখন সে ছোট ছিল, হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট কিড। হ্যাঁ, পড়াশোনা খুব ভালো করতো, রেজাল্ট ভালো করতো, কিন্ডারগার্টেনে পড়তো। তো গ্রামে মুভ করার পর থেকে আস্তে আস্তে সে কেমন একটু মানে অন্যরকম হওয়া শুরু করে, তার বুদ্ধি কমে যায়, পড়াশোনার রেজাল্ট ভালো হয় না। তো স্বভাবতই এটা অনেকে মনে করে যে এটা মানে আপনার হয়তো এইসব জন্য হচ্ছে, মানে এনভায়রনমেন্ট চেঞ্জ, হ্যাঁ সবকিছু চেঞ্জের জন্য। বাট জিনিসটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, জিনিসটা এরকম মানে এমন কিছু অ্যাবনর্মাল কাজ সে করে, হঠাৎ করে খাওয়ার প্রতি অনুরক্ত হয়ে যায়। আপনার দেখা যাচ্ছে যে সে অনেক দুধ খাচ্ছে, অনেক খাচ্ছে, হ্যাঁ, বা যাই খাচ্ছে অনেক খাচ্ছে। এবং সে সন্ধ্যার সময় দেখা যাচ্ছে মাঝে মাঝে বাসার থেকে দূরে যে বাসার মধ্যে মাটির যে বড় বড় ঢিলগুলো থাকে, বাসার ছাদে ঢিল মারতো নিজেই। আচ্ছা, এরকম অবস্থা আসছে কি যে তার ফ্যামিলি তাকে ঢাকায় মুভ করে নিয়ে আসে এক সময়, সে যখন হাই স্কুলে পড়ে তখন। ওকে, তো সেই সময় কিছু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস সে করে। হ্যাঁ, মানে এই ধরনের কিছু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস করে। তার শারীরিক শক্তি এত বেড়ে গেছিল যে সে একটা স্টিলের আলমারি খালি হাতে মোচড় দিয়ে ভেঙে ফেলতো লকটা। এন্ড সে তখন আপনার স্টুডেন্ট অফ 8 গ্রেড ও 9 গ্রেড, এই সময় সে এরকম করতে পারতো। এনিওয়ে, তার এই ধরনের আচরণের জন্য তার মা যেটা করে, তাকে একজন হুজুরের কাছে নিয়ে যায়। তো সেই হুজুর বলে যে মানে সে পজেসড বাই সাম জিন বা খারাপ জিনিস দ্বারা পজেসড হয়েছে। তো বিভিন্ন ভাবে হুজুর রেমেডি দেয় ঠিক করার জন্য। তার মধ্যে একটা রেমেডি ছিল যে তার গায়ে কাঁচা হলুদ মেখে আপনার নদীর পানি নিয়ে, উজান বা ঘাটি এরকম কোন পানি নিয়ে তাকে 3 রাস্তার মোড়ে যে গোসল করাবে, 3 দিন করতে হবে। আচ্ছা, লাস্টের দিন পেছন ফিরে চলে আসতে হবে, ভাগাতে পারবে না পেছন। তো প্রথম দিন ইট ওয়ান্ট নর্মাল, তাকে নিয়ে যাওয়া হয়, সে গোসল করে। সেকেন্ড দিনও নিয়ে যায়, সে গোসল করে। থার্ড দিন সে বেঁকে বসে, সে গোসল করবে না। আচ্ছা, মানে সে একদমই গোসল করবে না, মানে সে মানে বেঁকে বসে করবে না। এনিওয়ে, সম্ভব হয় না। তো সেই রিলেটিভ একদিন আমাদের বাসায় থাকতে আসে। আমার সম্পর্কে মামা হয়, আমাদের বাসায় থাকতে আসে। আসার পরে উনি বলছে আমার কাছে যে আমার একটা ফ্রেন্ড আছে, মানে সে দেখতে এরকম, বর্ণনা দিচ্ছে, হ্যাঁ, যেরকম যে সে দেখতে এরকম আপনার কালো রঙের, শি ইজ ভেরি বিউটিফুল এন্ড এভরিথিং। সে আমার সাথে আসে, আমরা কথা বলি, হ্যাঁ, উই হ্যাভ গুড টাইমস টুগেদার। তো আমি প্রথম ভাবতাম যেটা তার ফ্যান্টাসি, ওইটাই চিন্তা করে নিছি যেটা তার ফ্যান্টাসি হবে। এনিওয়ে, তো সে আমাকে বলতেছে যে আমাকে বলছে তোমাদের বাসা আসলে আমি যাতে একলা রুমে থাকি, একলা যে রুমটা আছে ওটাতে যাতে আমি থাকি, তোমাদের কারোর সাথে থাকতে না। তাই আমি বলছি এটা কোনো কথা নাকি, একলা রুমে কেন থাকবে? আমি ট্রেনে তাকে নিয়ে আসি, আমার রুমে থাকেন। তো ঠিক তখন বাজে রাত 1টার মতো। হ্যাঁ, পুরো বাসা নির্ঝুম, আশেপাশের পরিবেশ সব নির্ঝুম হয়ে গেছে রাত। এই সময় হঠাৎ সে আমাকে বলতেছে যে ও আসছে। তাই বলে ও আসছে মানে যার বর্ণনা সে আগে দিয়েছে। তাই আমি বললাম যে কোথায়? হঠাৎ আমি দেখলাম যে আমার যে দরজাটা, ওইটার মধ্যে খুব জোরে কেউ ধুপ করে একটা নক করলো, নক থেকে একটা কিল মারার মতো, খুব জোরে। আমি মানে অবাক হয়ে গেছি, দরজায় কিল মারলো কে? দরজা কিল মারা কেউ নেই। আমি সাথে সাথে কে বলে বেরোলাম, বেরোয় দরজা খুললাম, খুলে দেখি আমাদের তখন একতলা বাড়ি, উঠানটার মধ্যে কেউ নাই, পুরো ফাঁকা একটা উঠান। বাড়ি কিন্তু বাসার দেওয়ালগুলো অনেক উঁচা ছিল, 12 ফিটের মতো। সো মানে এটা পসিবল না কেউ ঢুকে ওখানে একটা কিল মেরে চলে যাবে।
তো তখন আমি কিন্তু কিছুটা একটু ভয় পেলাম ব্যাপারটা নিয়ে, যে আসলে সামথিং কুড এক্সিস্ট। এবং এই রিলেটিভলি একটা ঘটনা আপনাকে এর আগে আমি একবার ভূত ফিল্মে বলছিলাম যে আমি শুয়ে ছিলাম, আমি এমনি একবার এক জায়গায় ছিলাম বাসায়, তো দেখছিলাম একটা ছায়ার মতো হয়ে আসছে। হ্যাঁ, এটা কিন্তু এই ঘটনারই একটা এক্সটেনশন ওটা ছিল আর কি। ওই জিনিসটা আমি পরে এক্সপিরিয়েন্স করি। তো এটার পরে আমার সেই রিলেটিভের বাবা মা তারা ডিসিশন নেয় যে তাকে আর কাউকে দিয়ে দেখাবে, অন্য কোনো মানে উইচ ডক্টর বা কাউকে দিয়ে। তো এরকম এক উইচ ডক্টরের কাছে তারা যায়, যাওয়ার পরে সে বলে যে মানে হি গট পজেসড, আসলে সে পজেসড, এবং এটা কিন্তু দ্বিতীয় জন বললো যে পজেসড, এবং তখন তাকে একটা তাবিজ দেয় গলায় রাখার জন্য। তো সে গলায় তাবিজ রাখতো সবসময়। তো এবং সে তখন বলতো যে, তখন আমি বলতাম যে কি ঘটনাটা কি, বলে তাবিজ দেওয়ার পর থেকে আসলে আমার কাছে কিন্তু খুব একটা আসে না কাছে, যখন আমার কাছে তাবিজ থাকে তখন আসে না, আমাকে বারবার দূর থেকে বলে তাবিজটা খুলে রাখতে। একদিনকার ঘটনা, ওই সময় আমি তখন অনেক ছোট, হ্যাঁ, তো বাংলাদেশে আপনার তখনও কেবল টিভি ইন্ট্রোডিউস হয়নি, মানে কয়েকদিন পরেই হবে আর কি, মানে ওই 90s এর আগের দিকে। তো ওই সময় একদিন তখন ওই যে আপনার একটা প্রবণতা এসেছিল, আপনার মনে আছে হয়তো, যে আপনার অ্যান্টেনা উঁচু করে যে ইন্ডিয়া মানে জাস্ট অ্যান্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে ক্লিয়ার করতে বা এরকম কিছু। তো ওই দিন বেশ ঝড় বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, মানে বাতাস, দমকা বাতাস। তো রিলেটিভের বাসায় গেছি, বলতেছে যে ইন্ডিয়া দেখা যাচ্ছে না, মানে কেমন ঝাপসা আসতেছে, আমি যে অ্যান্টেনাটা টিউন করে আসি। আমি বললাম আচ্ছা যান করেন। উনি বাইরে গেল, বাইরে যে অনেকক্ষণ পর আসছে, মানে খুব হাঁপাচ্ছে এবং গায়ের মধ্যে মনে করেন যে দাগ, ময়লা টলা, মানে বেশ ময়লা কাদা টাদা লাগে না। বললাম কি ব্যাপার, এই অবস্থা কেন? উনি বলতেছে যে আমি গাছের ওই যেখানে বাঁধা ছিল বাঁশটা, গাছের পাশ থেকে ওখানে গেছিলাম, উঠে বাঁশটা ঠিক করার জন্য আমি যাচ্ছিলাম বাঁশটাকে উঁচু করে একটু গাছে বাঁধতে, আমার সাথে কিন্তু আমার তাবিজটা নাই, হ্যাঁ, তাবিজটা পকেটে ছিল। তা আমি উঠে বাঁশটা নিয়ে যখন নাকি উপর দিকে ঠিক করতে গেছে, হঠাৎ মনে হলো আমাকে কেউ তুলে নিয়ে যাচ্ছে উপরে, আচ্ছা, উঁচু করে নিয়ে যাচ্ছে। এবং আমি তখন খুব ভয় পেয়েছি যে আমার হাতের নিচে কোনো সাপোর্ট নাই, মানে ডাল টাল কিছু নেই, উঠে যাচ্ছে উপরে। তো এই সময় আমার হঠাৎ তাবিজটার কথা মনে হচ্ছে, আমি তাবিজটাকে পকেটে হাত দিয়ে ধরছি, সাথে সাথে আমাকে ফেলে দিচ্ছে। আচ্ছা, আমি ধপ করে নিচে পড়ছি। তো জিনিসটা সিরিয়াস। এখন শুনছে, শোনার পরে তারা চিন্তা করলো না, এটার একটা ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া দরকার। তো তারা কি করলো, ওই একটা আপনার একটা এক্সরসিজম, মানে আমাদের ইসলামিক কাজের ওটার একটা আয়োজন করলো। তো আমি যখন খুব ছোট, আমার বাবা মা শুনলো, আমি বলছি যে এরকম এরকম হচ্ছে, তারা আমাকে যেতে দেবে না। আমি বললাম কি পলায় চলে গেলাম সন্ধ্যের সময় ওই বাসায়। ইন্টারেস্টেড টু সি কি হচ্ছে, ঘটনাটা আসলে কি। তো যাওয়ার পর দেখলাম যে যেখানে বসবে ওটাকে, মানে আপনার এক্সারসাইজের যে রুমটা, সেটা খুব অন্ধকার, বেশ অন্ধকার, কেউ নাই। যিনি এক্সারসাইজ করবেন তিনি এক ভদ্র মহিলা, ওনার ঘরে নাকি জিন আসে। আচ্ছা, জিন আসে, 3টা বোন, একটা ভাই, বড় ভাই, এবং সে মানে সে প্রসেস 4টা জিন দ্বারা প্রসেস। আচ্ছা, তিনি ছাড়াবেন আর কি। এবং আচার অনুষ্ঠান হচ্ছে এরকম যে পুরো রুমটা বন্ধ থাকবে, অন্ধকার, ওখানে বসবেন, বসার পরে সবাইকে, মানে যা শুরু হলো আর কি, পরে যেটা বললো সবাইকে সূরা ইখলাস করে 3বার সূরা ইখলাস করে শুরু বন্ধ করতে বললো যে আপনারা অনেক কিছু এক্সপেরিয়েন্স করবেন যেটা আপনারা ভয় পাবেন না, ভয় পেলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। তো একটা টাইমে শুরু হলো, উনি কি দোয়া পড়লেন এবং আগরবাতি জ্বালানো, মানে এনভায়রনমেন্টটা একটু নতুন। আমি ছোট বয়সে চিন্তা করছিলাম যে এর কোনো মানে বোগাস কিছু নাকি, হ্যাঁ, মানে হতে পারে মানুষের সেট আপ বা সামথিং, হতেই তো পারে। তো চিন্তা করতেছি, এই সময় আমি হঠাৎ দেখলাম যে রুমের যে বাসার যে ছাদের ওখানে ধূপ ধা পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, বিভিন্ন জায়গায় দাঁড়াতে হচ্ছে। এবং হঠাৎ দেখলাম সিলিং ফ্যান, যেটা সিলিং ফ্যানের সাথে রশি বা কিছু দিয়ে জোরে যদি কেউ বাড়ি মারে, মানে ফ্যান থেমে যাবে বা ঘটান করে একটা শব্দ হবে, সেরকম একটা শব্দ হলো। তারপরে এই আচ্ছা অন্ধকারের মধ্যেই দেখতেছি যে মোমবাতি জ্বালানো ছিল, আচ্ছা অন্ধকারে দেখতেছি একটা জলচৌকি ছিল, সেই জলচৌকিটা লাফ দিয়ে ছিটকায় গেল দূরে, এবং সারা রুমটা অনেকটা ফুলের ঘানে ভরে গেল পুরো রুমটা। মানে এই কয়েকটা জিনিস মানে বেশ আজব। এবং তারপরে যে স্ট্রেঞ্জ জিনিসটা দেখলাম, মনে হলো যে মুখের মধ্যে অনেকেরই লাগছে, আমার নিজেরও লাগছে, মনে হচ্ছে চুল, বড় চুল দিয়ে কাউকে মুখে মারলে যেরকম হয়, কাইন্ড অফ লাইক দ্যাট, চুলের একটা ঝাপটা। আর তারপরে দেখলাম ওই যে মহিলা, যিনি নাকি হোস্ট, উনি হঠাৎ করে ডিফারেন্ট ভয়েসে কথা বলতেছেন, এবং ভয়েসটা কিন্তু অনেক ডিফারেন্ট, লাইক আমরা যেভাবে বলি সেগুলো বেশ ভারী, বেশ হাসকি, একটা মহিলার গলা থেকে অনেক ভারী একটা ভয়েসে উনি বলতেছেন আমি এসছি, আমার নাম অমুক, হ্যাঁ, সালাম দিল সবাইকে যে আমি এসছি, আমাকে কেন ডাকা হয়েছে। তখন বলতেছে ওই যে রিলেটিভের বাবা, সে বলতেছে যে আমার ছেলেকে এরকম প্রসেস করছে আমি শুনছি, তো আমি হেল্প চাচ্ছি আপনাদের যে ওকে ছাড়ানো হোক। তো এটা বলার পরে ও বললো যে হ্যাঁ আমি জানি যে ওকে প্রজেস্ট করছে, আপনার ছেলের নাম কি অমুক,
বললো হ্যাঁ, পুরো নামটাই বললো। এই এত ওর জন্ম কি এত সালে? বলে হ্যাঁ। তো বলছে আমি জানি তাকে প্রজেস্ট করছে, এবং প্রজেস্ট করছে কোথায়, তখন নাকি তার বয়স 13 বা 14 সামথিং লাগছে, তখন মনে আসতেছে exactly। বলছে তখন সে গ্রামে একটা শ্মশান ঘাটের পাশ দিয়ে যাচ্ছিল সন্ধ্যের সময়, ঠিক ওই সময় ওকে দেখে তার ভালো লাগছে এবং সে প্রজেস্ট করছে। এনিওয়ে আমি দেখি কি করা যায়, আপনারা বসেন। তারপর উনি অনেকক্ষণ চুপচাপ থাকলো, একদম নিঝুম পুরা পরিবেশটা। হঠাৎ করে দেখলাম যে একটা ভয়েস কথা বলতেছে। মানে ভয়েসটা এমনই, আপনার সাধারণ মানুষের ভোকাল কর্ড দিয়ে বেরোনোর মতো না, মানে ইঁদুর যদি কথা বলে জাস্ট লাইক দ্যাট। সে বলতেছে যে আমি আসছি, আমাকে ধরে আনা হয়েছে, কেন, ওয়াই? তো একই সাথে কিন্তু আরেকটা ভয়েস কথা বলতেছে, ওই মোটা ভয়েসে। দুইটা মহিলা সব এরকম 3-4 রকমের দুইটা ভয়েস হচ্ছে। মোটা ভয়েসটা বলতেছে তোমার নাম কি? সে সামথিং একটা নাম বললো, যে আমার নাম অমুক। বললো যে তুমি এই ছেলে অমুককে তুমি প্রজেস করছো কেন? তো সে বলতেছে যে ওকে আমার ভালো লাগছে। কিভাবে ভালো লাগছে? বলে অমুক সময় এত সালে সে এরকম সন্ধ্যার সময় শ্মশান ঘাটের পাশ দিয়ে যাচ্ছিল, তাকে আমি দেখছি, দেখে আমার খুব পছন্দ হয়েছে এবং আমি তাকে বিয়ে করব, এরকম সামথিং। তখন আরেকটা যে মোটা ভয়েস, সে বলতেছে যে না, কিভাবে হয়, তুমি হচ্ছে একটা বাজে শ্রেণী, সে মানুষ, তাদের মধ্যে তো বিয়ে সাথে এরকম হবে না কিছু, তুমি তাকে ধরবা কেন, এটা তো নিয়ম না, তোমার ইসের মধ্যে পড়ে না। তো সে বলতেছে, যাকে ধরছে, সে বলছে যে আমি এরকম ওখানে এই অর্চনা করি, সেই করি, হ্যাঁ, এবং ওকে পছন্দ হয়েছে। সে তাদের মধ্যে একটা ডিবিট হচ্ছে, হ্যাঁ, সেই ডিবিটের পরে একসঙ্গে বলছে তুমি ওকে ছেড়ে চলে যাও। তখন বলছে আমি কিভাবে যাব, আমি তো নদী পার হয়ে আসছি, আমি এখন তার মাধ্যমে নদী পার হয়ে আসছি, এখন আমি নদী পার হয়ে যেতে পারবো না। তখন আমি অলরেডি ওই সময় আমি একটা বই পড়ছিলাম, অ্যামিটিভিল হওয়ার, জে হ্যানসন, সেখানেও কিন্তু এই একটা পয়েন্ট ছিল, নদী পার হওয়ার ব্যাপারটা। আমি তখন চিন্তা করলাম, আমি ওইখানে চিন্তা করতেছিলাম যে হাউ কুড ইট বি, মানে যে কথাটা বলতেছে সে তো এত শিক্ষিত হতে পারে না এই ধরনের বই পড়া বা সামথিং, কিন্তু এই একটা পয়েন্ট মিলে যাচ্ছে। এনিওয়ে তো বললো যে তুমি চলে যাও, সে বলছে আমি যাবো না। তো তখন তাকে ছাড়ানোর চেষ্টা করলো, তাকে বললো তোমাকে আমি বোতলে বন্দি করবো। তো এইখানে হচ্ছে মজার পয়েন্টটা, যেটা নাকি আসলে আমার কাছে যে আনবিলিভেবল জিনিস যে বিলিভেবল হয় সেটা দেখার জন্য। একটা ছোট বোতল ছিল, বোতলটা হচ্ছে আপনার ঠিক গোলাপ জলের বোতল, গোলাপ জল থাকে সেই বোতলটা। ওই বোতলটা দেখলাম অন্ধকারের মধ্যে লাফানো শুরু করলো মাটির মধ্যে। আচ্ছা, মানে এক একটা লাফে মনে করেন 2-3 ফিট করে উঠতেছে এবং পড়তেছে, মানে আজব একটা ব্যাপার। এবং এক সময় কি করলো, বোতলটা সাত করে এক পাশে চলে যায়, পুরা মনে ছেঁচতে ছেঁচতে চলে গেল অনেক দূর। কারণ যে বাসাটায় করতেছিল ওই বাসাটা পরপর 1-2-3টা রুম ছিল, 3টা রুমের পর ডান দিকে হচ্ছে বাথরুম। হ্যাঁ, আমরা কিন্তু শব্দ শুনলাম যে বোতলটা ছেঁচড়া দূরে গেল, তারপর সাত করে যে দূরে গ্লাস ভাঙার শব্দ হলো, পুরো মানে আপনার চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে গ্লাস যেরকম সেরকম শব্দ, এরকম শব্দ হলো। তো কিছুক্ষণ পর ওই মহিলা বলতেছে যে না, আমরা পারিনি, আমি ওকে ধরতে পারিনি, ও পলাই গেছে, আমি এখন পারবো না, আমি ধরতে পারবো না, এটা আমার বড় ভাইকে লাগবে। এনিওয়ে সে বলতেছে যে আমি চলে গেল। বাসা লাইট জ্বালানো হলো, সবাই দেখলো। এটা একটা আজব জিনিস যে ওই যে বোতলটা যে ছেঁচড়ায় গেছে, ওইখানে যে বোতলের সাথে মানে ভিজা ছিল বা সামথিং, পুরো দাগ প্রায় আপনার, আমি বলবো কি, মানে এক একটা রুম ধরেন 10 ফিট করে ছিল মিনিমাম, মানে 30-40 ফিট যে আবার এটা টার্ন নিচ্ছে রাইটে, এবং গ্লাসটা ভাঙছে ঠিক বাথরুমের যে প্যান থাকে লো কমোড যেটা, সেটার আশপাশে গ্লাস ভাঙছে। হাউ কুড ইট বি পসিবল? এটা মানে আজব ব্যাপার। তো ওই এক্সারসাইজে কিছু হয়নি ওই দিন। নেক্সট এর দিন এরকম আরেকটা এক্সারসাইজে ওকে ছাড়ানোর জন্য ওই দিন আমি গেছি। যাওয়ার পর ওই রিচুয়াল তো হলোই আর কি, আসলো জিন আসলো, আসার পর এবার বলতেছে যে ওকে বোতলে ভরবে। তো আবার সেই ওরকম প্রসিজার হলো, তাকে ধরে নিয়ে আসলো, এসে ঝগড়াঝাটি, তারপরে ওই বোতল লাফালাফি হলো। তারপর এক সময় বললো যে তাকে বোতলে ভরে ফেলা হয়েছে। এখন ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আমার ইচ্ছা ছিল, আমার শুধু শখ ছিল দেখার যে বোতলের মধ্যে আমি দেখবো যে কি ভরা হয়েছে, মানে হাউ ডাজ ইট লুক, বোতলে যেহেতু ভরা হয়েছে শুনতেছি চিপিয়াটা। তো এনিওয়ে তো জিন চলে গেল, বোতলে ভরা, লাইট জ্বালানো, দেখলাম বোতলের ভেতরে একটা টিকটিকি, ইটস নট এনিথিং, একটা টিকটিকি, এবং এটা টেক্সচারটা একটু ডিফারেন্ট, একটা টিকটিকি। তো জিজ্ঞেস করলো সবাই যে টিকটিকি কেন? বললো টিকটিকি যে নাকি জিনের হোস্ট ছিল সে নর্মাল। তখন সে বলতেছে যে আপনার কি মনে হয় যে একটা জিন ভিতরে এরকম দেখা দিবে, সে যে আপনি যে দেখতে পারেন ভিতরে একজন আটকানো, সেরকম কিছু তো দেখবেন না আপনি, বোতলটাকে কোথাও ফেলে দেন, এটা যদি খোলা পায় বা ছাড়া পায় ক্ষতি করবে কোথাও। এনিওয়ে বোতলটা রিমুভ করে ফেলে দেয় বা সামথিং। তো এখানে আমার দুটো প্রশ্ন, আমি একটা তো এটার উত্তর পেলাম না, বোতল ছেঁচড়া কিভাবে গেল। এখানে যদি কেউ একটা মানে ট্রিক্স করে যে আমি একটা খেলা খেলতেছি, এটা তো সম্ভব না, একটা বোতলকে এইভাবে ছেঁচড়া এত দূর নিয়ে ওখানে ভাঙবে কিভাবে। সেকেন্ড থিং হচ্ছে, ওই যে আমার যে রিলেটিভ, তার সাথে আমি গল্প করতাম, হি ওয়াজ লাইক মাই বাড়ি,
সে কিন্তু আমাকে বলতো যে সে যাকে দেখে, তার কাছে যে আসে, সে তার গায়ের রং হচ্ছে বেশ কালো, সে সাদা শাড়ি পরে এবং সে কালী পূজারী, কালী পূজারী, এবং দেখতে আপনার বলছে যে কালো কালো কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। এবং ওই যে জিনের যে মহিলাটা, যে হোস্ট, সেও কিন্তু সেম বর্ণনা দিছে, একইভাবে একই বর্ণনা, এবং তাদের মধ্যে কিন্তু কোনো কথা হয়নি। ওই যে আমার সে রিলেটিভের সাথে, ওই হোস্টের সাথে একটা কথা হয়নি, কিন্তু তারা দুইজন সেম বর্ণনা দিছে। এবং ওই যে দরজার মধ্যে কিল মারা ব্যাপারটা আমার নিজের কানে শুনে, বোতলটাকে যাওয়ার সিনটা আমার নিজের দেখা। হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমাদের কাছে বেশ কিছু SMS চলে এসছে এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের SMS এর মধ্যে আমাকে SMS করেছেন শামীম, তিনি এবং তার ওয়াইফ SMS পাঠিয়েছেন এবং তারা আমাদের সাথে আছেন, তারা শুনছেন একসাথে। উপমা আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আমার SMS আপনি পড়েন না, আমি FM শুনছি, ভয় লাগছে। এছাড়াও স্বপন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে তিনি এই প্রোগ্রামটা অনেক মিস করবেন, বিকজ তিনি হি ইজ গোয়িং টু লন্ডন অন সানডে। এবং তিনি বলছেন যে তিনি ইমদাদ এবং রেজাউল এবং নাজমুল সহ তারা সবাই মিলে এই প্রোগ্রামটি শুনছেন। দিবা আমাদের SMS করেছেন চট্টগ্রাম পাহাড়তলি থেকে এবং তিনি বলছেন বাবু ভাইকে আমার চরম একটা সালাম, আমি ওনার দারুণ ফ্যান, আমি জানিয়ে দিলাম বাবু ভাইকে সেটা। আমাকে জানু এবং তৃষা SMS করেছেন কুমিল্লা থেকে, তারা 6 তলা ছাদে বসে প্রত্যাখ্যান শুনছেন। আয়ুব আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আমার ভয় এবং আনন্দ দুটোই লাগছে। রায়গঞ্জ থেকে SMS-টি পাঠিয়েছেন। আবির আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আমি তো বেডের নিচে বসে ভূত FM শুনছি, মানে কত আজব জায়গা হতে পারে ভূত FM শোনার জন্য। এছাড়াও কান্তা আমাদের লিখেছেন আদাবর থেকে যে অনেক ভয় পাচ্ছি ভাই, মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। আচ্ছা সত্যিই, মানে এত রাত্রে যদি হঠাৎ করে আপনার ঘুম ভাঙে এবং আপনি হঠাৎ করে দেখেন যে ঘর থেকে কোনো একটা অপরিচিত মানুষ, সেটা পুরুষ বা মহিলা যাই হোক না কেন, একটা মানুষ বেরিয়ে গেল, বা আপনি বাথরুমে গিয়ে একটা অপরিচিত মানুষকে আবিষ্কার করেন, কি করবেন সেই মুহূর্তে? আমার মাঝে মাঝে আমার এই চিন্তাটা হয় কিন্তু যে হুট করে যদি এরকম কিছু দেখে ফেলি তাহলে কি করব। যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতি নিব এবং ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি। সো স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন রেডিও ফুর্তি 88.0 FM। FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল এবং আমরা একটার পর একটা দারুণ দারুণ সব ঘটনা শুনছি, পাচ্ছি আপনাদের অসংখ্য SMS। যারা SMS এখনো পাঠাতে যাচ্ছেন তাদেরকে আরো একবার নিয়মটি বলে দেই। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। শীত তো পড়েই গেল এবং শীতের রাতেই জমে ভূত FM। সো আমার মনে হয় যে অনেক ভালো লাগছে আপনাদের এবং আশা করছি যে পুরো শীত জুড়েই আমরা আপনাদের দারুণ দারুণ ঘটনা উপহার দিতে পারবো। সেই জন্য চাইবো আপনাদের কাছ থেকে গল্প, ঘটনা এবং সেই ঘটনাগুলো আপনারা নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আমাদের কাছে পাঠিয়ে দিন। এবং আমাদের অ্যাড্রেসটি নিশ্চয়ই আপনারা জানা আছে, তারপরে বলি bhoothfm@radiofuርቲ.fm, which is BHOOTFM@radiofuorti.fm। আপনারা যারা দেশের বাইরে রয়েছেন এবং যারা এখানে এসে উপস্থিত হতে পারছেন না কিন্তু ঘটনাটা অনেক বড়, তারা ইচ্ছা করলে আমাদেরকে রেকর্ড করে আপনার ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন এবং সেই অডিও ক্লিপটি যদি ভালো লাগে আমাদের তাহলে আমরা অবশ্যই প্লে করব। সেই জন্য এই একই ইমেল অ্যাড্রেস আপনাদেরকে ফলো করতে হবে এবং সেটি হচ্ছে bhoothfm@radiofuorti.fm। আমি দেখতে পাচ্ছি রাইসা ক্যান্টনমেন্ট থেকে বলেছেন যে স্টোরিগুলো অনেক ইন্টারেস্টিং লাগছে এবং তিনি বলছেন যে আজকে রাত্রেবেলায় ঘুমাতে ভয় পাচ্ছেন। আমি তো সবসময় বলি যে ভালোর পুরো ক্রেডিটটাই আমাদের গেস্টদের, যারা এখানে আসেন এবং যারা আপনাদেরকে ঘটনা শোনান। মিরপুর রুমু থেকে লিখেছেন যে আচ্ছা রুম নিয়ে কথা আচ্ছা ওয়াশরুম নিয়ে কথা না বললেই হয় না। না, অবশ্যই ওয়াশরুম নিয়ে কথা না বললে কি চলে। সবচাইতে মানে ভয়ঙ্কর বাসার কাছে আমার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর লাগে কিন্তু আয়না। আয়না একটা অন্য রকমের পৃথিবী মনে হয় আমার কাছে, একটা আলাদা ওয়ার্ল্ড। আসলে আয়নার ভেতরে আমি যেটা দেখছি সেটা তো উল্টা দেখছি, ওইটা কোন ওয়ার্ল্ড, কি দৃশ্য। মানে আয়না নিয়েও কিন্তু অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা রয়েছে। আপনারা বিভিন্ন মানে হরর ফিল্মেও দেখবেন যে সাধারণত দেখা যায় যে অনেক সময় সাজেস্ট করে যে ঘরের সবগুলো আয়না আপনাকে ভেঙে ফেলতে হবে, এরকম ধরনের কিছু ঘটনা কিন্তু ঘটে। সো আয়নাটাও আমার কাছে খুব অদ্ভুত একটা জিনিস লাগে, বিশেষ করে রাতের বেলায় আয়নাটা একদম পুরোপুরি অন্যরকম হয়ে ওঠে। আয়নার সামনে দাঁড়াতেও কিন্তু বেশ ভয় পেতে হয়। তো আপনি অনেক রাতে হঠাৎ করে ঘুম ভেঙে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে পারলে দেখতেই পারেন হয়তো অনেক মানে
উদ্ভট কিছু আপনার চোখে পড়তেই পারে, সেটা হতেই পারে। যাই হোক, যারা এখন আমাদের SMS করতে চান তারা SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস কিন্তু একটাই, bhutfm@radiofurtik.fm। সেটা আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে পাঠান না কেন, সেটা গানা হোক আর বাংলাদেশ হোক, সব জায়গা থেকে আপনি এই অ্যাড্রেসে আমাদের পাঠাতে পারবেন। চলুন আমরা পরবর্তী ঘটনায় যাই। সঙ্গে রয়েছেন আমাদের আরো একজন লিসেনার। আপনার নামটা বলবেন এবং আপনি কোথা থেকে? আমি ইঞ্জিনিয়ার রাজু, জিগাতলা থেকে, আমান এন্টারপ্রাইজ। আমার দেশের বাড়ি গোপালগঞ্জের মুর্শিদপুর থানা। তো আমি আমার এলাকার কিছু একটা গল্প বলতে যাচ্ছি। সেটা হচ্ছে যে ওইখানে আমাদের এলাকাতে একটা দিঘি আছে, যেটা নাম হচ্ছে ভাইমারা দিঘি বলে। এই দিঘিটার মূল থিমটা যেরকম যে রাতের বেলাতে দিঘিতে নৌকা বাইচ হয় এবং দিঘির চারপাশে অনেক লোকজন থাকে যারা হচ্ছে ঢোল মানে প্লেট নিয়ে বসে থাকে। এরকমই একটা লোক যে রাতের বেলা উনি এই মসজিদে যাচ্ছিল, মানে তাহাজ্জুদ পড়ে চিন্তা করে যাচ্ছিল, তো এই পুকুরের পাড় দিয়ে যেতেন। আচ্ছা। তো এই কুয়াশা টাইপের এরকম একটা রাত ছিল যে উনি যাওয়ার পথে হঠাৎ করে খেয়াল হলো যে পুকুরের ভিতরে কিছু একটা ঘুরতেছে। তো ওনার উপস্থিতিতে জিনিসগুলো সব বন্ধ হয়ে গেল। তো উনি যখন নামাজ পড়ে ফিরতে ছিল, মানে ফজরের নামাজ পড়ে যখন ফিরতেছে, তখন কিন্তু একটু অন্ধকার থাকে, ফজরের নামাজ শেষ হলো। তো তখন দেখতেছে যে ওনার পায়ের কাছে একটা কাঁসার প্লেট পড়ে আছে। আচ্ছা। তো উনি চিন্তা করতেছেন কি প্লেটটা নিবে নাকি রেখে যাবে। তো উনি অ্যাটলিস্ট প্লেট নিয়ে আসে বাড়িতে। নিয়ে আসার পরে এটা সঙ্গে 2 দিন পরে উনি দেখতেছেন, স্বপ্ন দেখতেছে যে ওই প্লেটটা যদি উনি ফেরত না দেয় তাহলে ওনাকে মেরে ফেলা হবে। তো উনি প্লেটটা ফেরত দেওয়ার চিন্তা ভাবনা করে, কিন্তু ওনার ওয়াইফ প্লেটটা ফেরত দেয় না। আচ্ছা। যার কারণে ওনার প্রবলেম হয় যে উনি ফেরত দিতে চায় না। তো ওই প্লেটটা ফেরত না দেওয়ার কারণে উনি যখন নামাজ পড়তে যাচ্ছে তখন দেখা যায় কয়েকজন লোক ওনার পিছনে দাঁড়ানো, মানে ফজর নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে, তো ওই অবস্থায় কয়েকজন পিছনের লোক দাঁড়ানো এবং যারা ওনাকে বলতেছে পিছন থেকেই প্লেটটা ফেরত দাও, আমাদের লাগবে, প্লেটটা ফেরত দাও। উনি যখন পিছন ফিরছে তখন ওনার পিছনে কোনো লোক নেই। উনি মসজিদে গেছে, তাহাজ্জুদ পড়ছে, তাহাজ্জুদ পড়ে উনি আর নামাজ দিতে আজান দিতে পারে নাই। তার আগেই নাকি উনি ওইখানে সেন্সলেস হয়ে যায়। যে সেন্সলেসে ওনার এখন পর্যন্ত উনি মানে একটা সাইড পুরো হয়ে থাকে, ওনার প্যারালাইজড হয়ে থাকে। উনি ওই ভাষাতে মানে ওনার যে ভাষাতে ওই ভাষাতে উনি বলে যে আমাকে যখন তাহাজ্জুদ নামাজ পড়ে সালাম ফিরিয়ে মানে পুরো সালামটা কমপ্লিট করি, তখন আমারে পিছন থেকে কেউ একজন চিবিয়ে ধরে, আমাকে আর উঠতে দিচ্ছে না এখানে বসা অবস্থায়। অনেক জোরাজোরি করার পর উনি উঠতে পারেন এখান থেকে। ওই আঘাতটাই ওনাকে লেগে আছে, যে কারণে উনি এখন প্যারালাইজড অবস্থায় আছে। আচ্ছা। আর একটা ছোট স্টোরি আছে, সেটা হচ্ছে আমার ছোট বোন, মানে চাচাতো বোন, অনেক সুন্দর ছিল ছোটবেলা থেকে। ওর নাম হচ্ছে ডাক নাম হচ্ছে রেহানা। আচ্ছা। ও একটু নামাজ পড়তো এবং মানে ফরেস্ট গেট টাইপের ছিল। তো আমাদের ওইদিকে একটা নাম করা মাদ্রাসা আছে, ঘরডাঙ্গা মাদ্রাসা। তো ও কোন এক শখ বসে ওই মাদ্রাসাটা দেখতে যায় একদিন, মানে আমাদের ওই চাচাতো ভাই কয়েকজন মাদ্রাসাতে পড়ায়, তাদের সাথে খুব ইচ্ছা যে ও আল্লাহ করে যে মাদ্রাসা দেখবে। তো সেই সময় মাদ্রাসায় যায়। তো ও তখন ক্লাস 7-এ পড়ে। এই ঘটনা ঘটছে আরো কিছুদিন পরে, যখন উনি ক্লাস 9-এ উঠে, তখন ঘটনা ঘটে ও একটা জিন্দার পজিস্ট হয়। জিন্দার পজিস্ট হয় তো ওই সংক্ষিপ্ত করে ফেলে। তো আমরা ওই এক মৌলানাকে আনা হয় যে ওনার প্রবলেমটা আমরা বুঝতে পারি, এবং যে মানে জিনটা আসছে সে খুব শুদ্ধ ভাষায় কথা বলতেছে এবং তার স্টার্টটা ছিল এরকম আসসালামু আলাইকুম দিয়ে যে শুরু করছে। এবং তখন তাকে জিজ্ঞেস করলে তুমি কেন ওকে ধরছো, তখন সে বলতেছে যে ও খুব ফরেস্ট গার্ড, এবং যদি মানে মূল থিমটা এরকম যে ওকে যদি বিয়ে দেওয়া হয়, মানে আমি যদি চলে যাই, ওকে যদি বিয়ে দেওয়া হয় তাহলে বিয়েটা ভেঙে যাবে। তো আমি আরো সংযুক্ত করেছি, বিস্তারিত না যাই। ওকে ও ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার ঠিক 1.5 মাস পরে বিয়েটা ভেঙে যায়। হ্যাঁ, ডিভোর্স দিয়ে দেয় ওকে। এটা হচ্ছে 11 ঠিক লাস্টের দিকে, নভেম্বর ডিসেম্বর দিকে আবার সে পজিটিভ। তখন আবার ওকে আমরা সেই হুজুরের মাধ্যমে ওকে আবার মানে আনা হয়। তখন বলে যে ওকে বিয়ে দেন। তো বলছে তুমি ছাড়বে না, বলে আমি ছেড়ে দিলে ওর জীবন অনেক ক্ষতি হবে, ওর একটা বাচ্চা হবে, ওই বাচ্চাটা যতদিন পর্যন্ত আমার মাদ্রাসায় এসে পড়াশোনা না করবে ততদিন পর্যন্ত ওর জীবনে কোনো বিপদ কাটবে না। যদি আমাকে ছেড়ে যাই তাহলে ওর জীবনে কন্টিনিউয়াস বিপদ থাকবে, আমি থাকবো, ওর কোনো ক্ষতি করবো না, আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। পছন্দ দাঁড়িয়ে যাচ্ছে জিনিসটাতে। তো ও
মানে এখন ওর একটা মানে আমার সঙ্গে ওর একটা বেবি হয়েছে এখন, এবং প্রতিদিন রাত্রেই আমাদের বাড়িতে একটা কোরআন তেলাওয়াতের শব্দ আসে গভীর রাত্রে। এবং এইবার ঈদে যে আমি আমার যে ফ্লোরটাতে থাকি, আমি রুমটাতে থাকি, পাশের রুমেই হচ্ছে আমার চাচার বাড়িটা, এবং ওর রুমটা ওইখানে, ওর বেবিটা নিয়ে ওইখানেই থাকে। তো বাড়িতে নর্মাল ওর সাথে কথাবার্তা হয়েছে। তো আমি অনেক রাত মধ্যে টিভি দেখি, আমার অভ্যাস রাত 2টা-3টার আগে আমার ঘুম হয় না ফ্রিতে, মানে অফতে থাকলে। তো আমি কোরআন শরীফ শুনতে পাচ্ছি, তাই মনে করছি যে আমাদের বাড়িতে যেহেতু মানে বাচ্চা আছে বা থাকে শব্দ হতে পারে, ঈদের সময় অনেক কথাবার্তা হতে পারে। তো আরো যখন ক্লিয়ার হয় তখন সেই কোরআনের শব্দ। তো আমি উঠে পুরো আমাদের বাড়িটা, আমার ঘরটা পুরো এল সিস্টেমের, অনেক বড়, যে একটা পুরো আমাদের ঘরটা রাউন্ড দিতে প্রায় 3 মিনিট লাগে। পুরো ঘরটা মুভ করি যে কোথাও কোন লোকজন আছে কিনা বা এরকম আছে কিনা। তো না, জিনিসটা ওরকম না, ডিফারেন্ট টাইপের একটা সাউন্ড, এবং সেটা কোরআন তেলাওয়াতে পুরো স্পষ্ট আমি বুঝতে পারছি। তো আমি এমনি খুব ভয় পাই, আমি একা থাকতে প্রচন্ড রকম ভয় পাই। জিনিসটা আরো বেশি ভয় লাগতেছে আমার। তো আমি একটু দরজা ফাঁকা করে, মানে জানালা দরজা ফাঁকা করে একটু দেখতেছি, পুরো সাউন্ড আমার কানে লাগতেছে একজন কোরআন তেলাওয়াত করতেছে। পরের দিন সকালে যখন আমার বোনটা জিজ্ঞেস করি কি ব্যাপার, রাত্রে কি কোরআন তেলাওয়াত করছিলি তুই? না ভাইয়া। কি হয়েছিল? বলছে ওই যে ও জন্মগ্রহণ করার পর থেকেই ওই মানে যে আমাকে জিনটা প্রতিদিন রাত্রে এসে কোরআন তেলাওয়াত করে। এবং তখন সে পুরো ডিটেইলস বলে যে ও যতদিন পর্যন্ত মাদ্রাসা না যাবে তখন পর্যন্ত ওকে দেখাশোনা করবে। আপনি নিজের কানে শুনেছেন এটা? ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমরা পরবর্তী ঘটনায় যাবো। আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, ত্রিনা আমাদের SMS করেছেন এর মাঝখানে, এবং তিনি কলাবাগান থেকে SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি পাপিয়া, এছাড়া আমাদেরকে তুষার গাজীপুর থেকে SMS করেছেন, প্রীণম ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে স্বর্ণ SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন অপূর্ব চট্টগ্রাম থেকে। আমরা শেষ ঘটনায় যাচ্ছি। আমাদের সঙ্গে জড়িত রয়েছেন, আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন? হ্যালো লিসেনার্স, আমি সিফাত জাবের আহমেদ। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়ি, আর HSC ফার্স্ট ইয়ার। আর আমি মোহাম্মদপুরের সেকেটেক এলাকায় থাকি। আমি এখন যে ঘটনাটা বলবো সেটা হলো আমাদের বাসা নিয়ে। আমরা আমাদের বাসায় নিজেদের বাড়ি, আমরা সেখানে 2000 সালের দিকে আর কি উঠি। আর প্রথম দিকে আমাদের বাসা ছিল নিচতলা। সো আর কি প্রথম দিকে তেমন কোনো প্রবলেম না হলেও একটা সময় গিয়ে আর কি আমরা বিভিন্ন রকম সাউন্ড পাওয়া শুরু করি, যে ছাদের উপরে কেউ দৌড়াচ্ছে বা লাফালাফি করছে, এরকম টাইপের সাউন্ড। তাও আমরা প্রথম দিকে এগুলো আর কি কেয়ার করি না। পরে একটা সময় গিয়ে আর কি মনে হলো যে না, এগুলো আসলে খুব অস্বাভাবিক ব্যাপার, যে এরকম তো সাউন্ড হওয়ার কথা না। সো একদিন আমি আর আমার ভাই ছাদের উপর যাই, এরকম দুপুর টাইমে। যাওয়ার পরে দেখি সাউন্ড পেয়ে ছাদে যাওয়ার পরে দেখি সাউন্ড অফ, প্লাস আর কি কিচ্ছু নেই ছাদে। আর ওই সময়টাতে আমি ছিলাম ছাদের এক কোনার দিকে। দেন আমি আর কি হঠাৎ করে ফিল করতে লাগলাম যে আর কি আমি আর কি আস্তে আস্তে হাওয়ায় ভেসে ছাদ থেকে বের হয়ে যাচ্ছি, এবং একটা টাইমে আর কি আমি নিচে পড়ে যাই, নিচে পড়ে আর কি হাত পা ছেলে যায়। সো এটা ছিল আমার প্রথম ঘটনা। আর এরপরে ঘটনা যেটা, সেটা হলো আমার ভাইয়ের ফেস করা, সেটা আমাদের বাসাতেই। সেটা হচ্ছে হলো আর কি আমার ভাই একটা সময় আর কি যখন রাতের বেলা ঘুমাতো, তখন দেয়ালের সাইড থেকে, দেয়াল খাটের সাথে দেয়ালের দিক থেকে কেউ তাকে আর কি টেনে আর কি দেয়াল ভেঙে বের করে নিয়ে যাওয়ার কি এরকম ট্রাই করতো, কিন্তু আর কি সেটা তো সম্ভব না। সো আর কি এটা হতো না আর কি। পরে আমার ভাইয়ের ঘুম ভেঙে গেলে আর কি সে চিৎকার করে উঠতো। এরকম পরে আমরা এইভাবে এই অবস্থায় আমার ভাই আর কি অনেক দিন কি দেখেছি। পরে আরেকটা ঘটনা এরকম দেখেছে যে মাঝে মাঝে আমাদের রুমের গেট খোলা থাকে, তখন আর কি দেখতে পায় যে রুমের ভিতরে কিছু একটা প্রবেশ করছে, যেমন আর কি কুকুর টাইপ এরকম প্রবেশ করে অন্ধকারে মিলে যাচ্ছে, এরকম ব্যাপার। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনাগুলোর জন্য। আমাদের হাতে আজ সত্যিই সময় নেই, আমাদের শেষ করতে হবে। এবং আমরা আবার যাওয়ার আগে বলেছি যে আপনারা যারা তখন SMS করেন, অনেকে SMS আমি পড়তে পারিনি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। অ্যান্ড অনেকেই হয়তো আমাদেরকে এখন SMS পাঠাতে থাকছেন। আমরা চাইবো যে আপনারা আমাদেরকে সবসময় আমাদের সঙ্গে এভাবে থাকবেন, এবং আমাদেরকে আপনাদের জীবনের সেরা ঘটনাগুলো ইমেল করে পাঠাবেন। এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি আরো একবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, bhutfm@radiofurti.fm। দয়া করে কেউ শুধুমাত্র ফোন নাম্বার এবং আপনার ঠিকানা দিয়ে বলবেন না যে আমাকে স্টুডিওতে ইনভাইট করুন, কারণ আপনার ঘটনাটি সঙ্গে থাকাটা খুবই 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 জরুরি। আর অনেকে হয়তো হতাশ হয়ে যান যে আপনাকে কেন ডাকা হচ্ছে না। আসলে অনেকেই ইমেল পাঠান, এবং সবসময় আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে সবচাইতে ভালো ঘটনাগুলোকে সামনে নিয়ে আসার জন্য। সো আপনার ঘটনা যদি ভালো হয়, যদি আপনি
একবার ব্যর্থ হন তাহলে আবারও আপনাকে আমি সাজেস্ট করবো যে আরো একবার আপনি ট্রাই করুন, এবং এক সময় না এক সময় নিশ্চয়ই মানে যদি আপনার ঘটনা ভালো হয় তাহলে ডেফিনেটলি এখানে আপনাকে আমরা ইনভাইট করবোই। সো এটা নিয়ে একেবারেই চিন্তার কোনো কারণ নেই। যারা আসে তারা আপনাদেরকে আরো ভালো বলতে পারবেন কিভাবে আসেন। যাই হোক, আমরা চলে যাচ্ছি আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি, এবং আমরা চাইবো যে একটা সুন্দর উইক আপনারা কাটান। ফিরে আসবো আবারও আগামী সপ্তাহে, আগামী শুক্রবারে ঠিক রাত 11:59 নতুন অতিথি এবং নতুন ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। এবং আজকে আমরা চলে যাচ্ছি, বাট আমাদের প্লেলিস্ট জুড়ে রয়েছে দারুণ দারুণ সব গান যেগুলো আপনাকে আপনার বাকি রাতটাকে অনেক সুন্দর করবে। সো স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আজকের মতো এখানেই টাটা টাটা।